নর্মালি এই বিজনেসটাকে 3টে টাইপ অফ ইনকাম আছে, তার ডিটেলস সুবেশ বলবে, কিন্তু আমি জাস্ট একটু টাচ করতে চাই কারণ হোয়াই এর সাথে এটা খুব রিলেটেড। সেটা হচ্ছে যে আমরা জানি যে 3 রকমের, ব্রডলি 3 রকমের ইনকাম আছে। একটা হচ্ছে মানি বেসড ইনকাম, আমার প্রচুর টাকা থাকলে ইনভেস্ট করে ইনকাম করতে পারি। একটা হচ্ছে টাইম বেসড ইনকাম, যেটা মোস্টলি আর অ্যাসোসিয়েটেড উইথ কি আমার সময় বিক্রি করে ইনকাম করি, আমরাও চাকরিতে যা করতাম। আরেকটা হচ্ছে যে অ্যাসেট বেসড ইনকাম, আমরা জানি অ্যাসেট বেসড। এবারে অ্যাসেটের গুগল ডেফিনেশন হচ্ছে যে রিসোর্সেস অফ ইকোনমিক ভ্যালু হুইচ ক্যান বি কনভার্টেড ইন্টু ক্যাশ। এটা হচ্ছে অ্যাসেটের ডেফিনেশন। তো অ্যাসেট অনেক টাইপের হয়। একটা হচ্ছে ট্যাঞ্জিবল অ্যাসেট। ট্যাঞ্জিবল অ্যাসেট মানে কি, আমার বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু দেখুন এইগুলো বা কিছু পয়সা আছে সেগুলো ইনভেস্ট করে, এগুলো একটা অ্যাসেট ডেফিনেটলি। কিন্তু অল দিস আর ডেপ্রিসিয়েটিং অ্যাসেট। আপনি একটা গাড়ি কিনেছেন আজ 10 লাখ টাকায়, সাপোজ কালকে বিক্রি করতে গেলে 10 লাখ টাকা পাবেন? আজকে একটা গাড়ি কিনেছি 10 লাখ টাকায়, কাল বিক্রি করতে গেলে 10 লাখ টাকা পাবেন? কেউ বলবেন না, তার কারণ এটা ডিভ্যালুয়েট করে সব কিছু, এই ধরনের ডেপ্রিসিয়েটিং অ্যাসেট। আর একটা হচ্ছে যে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ইনট্যাঞ্জিবল অ্যাসেট মানে কি? ইনট্যাঞ্জিবল অ্যাসেট হচ্ছে আমার কিছু কপিরাইট আছে, আমি কিছু রয়্যালটি পাই, আমি রবীন্দ্রনাথ কি আমি শেক্সপিয়ার কি আমি কিছু একটা যেটা আমি বিরাট কিছু করেছি তার এগেনস্টে আমার কাছে একটা রয়্যালটি আসে আর কি, সেইটা হচ্ছে রয়্যালটি বেসড ইনকাম বা ইনট্যাঞ্জিবল অ্যাসেট। তো সেই আমাদের সেই কৃতিত্বও নেই, আমরা রবীন্দ্রনাথও নই, শেক্সপিয়ারও নই, কেউ নই, লতা মঙ্গেশকরও নই, কেউ নই। তাহলে কি বাকি থাকে? তাহলে একমাত্র অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট হচ্ছে হিউম্যান রিসোর্সেস, যেটা অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট। দেখুন এই যে র মেটেরিয়াল, হিউম্যান রিসোর্সের র মেটেরিয়াল হচ্ছে হিউম্যান, সেটা যদি আমি কনভার্ট করতে পারি, স্ট্রিমলাইন করতে পারি। দেখুন ন্যাচারাল রিসোর্সেস প্রচুর আছে, গঙ্গা দিয়ে জল বয়ে যায়, এটা ন্যাচারাল রিসোর্সেস। যদি আমি সেখানে টারবাইন বসাই, তাহলে মানে বসাই, তাহলে কিন্তু হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। ন্যাচারাল রিসোর্সেস বয়ে যায়, শ্যামবাজারে দাঁড়ান লক্ষ লোক আপনার পাশ দিয়ে চলে যাবে, কিন্তু সেই রকম কিছু লোককে নিয়ে যদি মালা গাঁথতে পারি, দ্যাট ক্যান ক্রিয়েট অ্যান ইমেন্স পাওয়ার। সেই জন্য এই যে হিউম্যান রিসোর্সেসের নাম্বারলেস, এর কোনো মানে নেই, লিমিটেশন নেই, নাম্বারলেস ফিগার আপনি তৈরি করতে পারেন এই হিউম্যান রিসোর্স অ্যাসেট দিয়ে। কাজে এই জন্যই বলা হচ্ছে যে এই টাইপের অ্যাসেট থেকে ইনকাম করা হচ্ছে সব থেকে বেনিফিশিয়াল। তুমি ওকে, তো এইগুলো নিয়েই আমরা কিছু কথা বলবো। এই ধরনের একটা বিজনেস, কিছু ডেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। সেই ডেটাগুলো দেখলে বুঝতে পারবেন, কারণ ট্রেনিং তো ঠিক আছে, ট্রেনিং মানে আমি কিছু শেখাতে আসিনি, কিছু ইনফরমেশনই দিতে এসেছি। সেগুলো হচ্ছে এই বিজনেসটাকে বলা হয় যে সোশ্যাল কমার্স, কারণ সোসাইটিতে করতে হয়, সোশ্যাল লোকজন নিয়ে করতে হয়। আনসোশ্যাল লোকজন নিয়ে করলে আপনাকে জেলে গিয়ে প্ল্যান দেখাতে হবে, সেটা না হয় কাম্য, এবং সোসাইটির লোকেদের জন্য করতে হয়। তার কারণ আপনি একজন সোশ্যাল এলিমেন্ট, লোকজনকে ভালো রাখার একটা দায়িত্ব আপনাদের কাছে আছে। সেইগুলো নিয়ে আমরা এই জন্য সোশ্যাল বলা হয়, কমার্সই এটাকে বলা হয়। এই মুহূর্তে জিডিপির হিসেব অনুযায়ী আমাদের মানে 5th লার্জেস্ট ইকোনমি, ইন্ডিয়া হচ্ছে 5th লার্জেস্ট ইকোনমি। আর স্ট্যাটিস্টিক্স বলছে যে আগামী 25-26-এর মধ্যে এরা ক্রস করবে। জিডিপির হিসেব শুধুমাত্র পার ক্যাপিটা ইনকাম দিয়ে হয় না, অনেক কিছু দিয়ে হয়। জার্মানিকে ক্রস করবে 25-26 এবং 26-27-এ জাপানকে ক্রস করবে। তার মানে আমরা আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আমরা উই আর বিকামিং দ্য 3rd লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। এবং এইটা যার হাত ধরে আসবে তার মধ্যে মেজর জায়গা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিংয়ের স্ট্যাটিস্টিক্স বলছে যে 1,80,00,000 পিপল 64,500 কোটি টাকার বিজনেস করবেই, এটা স্ট্যাটিস্টিক্স বলছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে 5টা গভর্নমেন্ট যে জিনিসটা প্রমোট করছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার সাথে এটা রিলেট করে। সেগুলো কি কি আপনি দেখুন, আপনারাও বুঝতে পারবেন যে স্কিল ইন্ডিয়া, কথাটা শুনেছেন সবাই? স্কিল ইন্ডিয়া গভর্নমেন্ট সাপোর্ট করে, স্কিল ইন্ডিয়া। নেক্সট সেটা বলবো যে মেক ইন ইন্ডিয়া, আপনারা শুনেছেন এই কথাগুলো। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে স্টার্ট আপ ইন্ডিয়া। নেক্সট উইমেন এম্পাওয়ারমেন্ট, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ডিজিটাল ইন্ডিয়া। এই 5টা জিনিসকে যেটা গভর্নমেন্ট সাপোর্ট করে, সেই জিনিসগুলো কিন্তু এই বিজনেস থেকে আমরা পেতে পারি। তো আরেকটা মেজর জায়গা সেটা হচ্ছে যে আমাদের গড় এজ হচ্ছে ইন্ডিয়ার, ভারতবর্ষ পৃথিবীর মধ্যে গড় এজ সব থেকে ইন্ডিয়ার কম। ইন্ডিয়ার গড় এজ হচ্ছে এখানকার হিসেব অনুযায়ী ইন্ডিয়ার গড় এজ হচ্ছে 28.7। সেখানে
জাপানের হচ্ছে 48.6, আমেরিকার হচ্ছে 38.5। তো এই যে এতটা ইউথ আছে, ইউথকে যদি আমি প্রপারলি কনভার্ট করতে পারি, দ্যাট ক্যান গিভ আস ডিভিডেন্ড। আদারওয়াইজ এটা নাইট মেয়ারে পরিবর্তন হবে যদি ইউথকে প্রপারলি ইউটিলাইজ না করতে পারি। দেখুন, আমাদের দেখে বোঝা যায় না, আমাদের গড় এজ হচ্ছে 28.7, মানে ইউথ এতটাই যদি ইউটিলাইজ করতে পারি। জাপানিদের দেখে তো আপনারা বুঝতেই পারবেন না। জাপানিদের একটা লোককে যদি আপনি হাসিনা নিকি মাসা, আপনি যদি বলবেন কত বয়স ভাই এর, আপনি বলবেন মেরে কেটে 35-40 হবে। বার্থ সার্টিফিকেটটা নিয়ে আসুন, দেখুন তৈলিঙ্গ স্বামীর চেয়ে 2 বছরের ছোট। তার মানে ওরা এত ওয়েল মেনটেন যে সব কিছু নিয়ে, যে ওদের গড় এজটা অনেক বেশি হলেও ওরা কিন্তু ওয়েল মেনটেন। কিন্তু আমাদের এই ইউথটাকে নিয়ে আমরা যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি, তাহলে কিন্তু একটা ইট ক্যান গিভ হিউজ বিজনেস ফর আস। সেই জন্য ইউথটাকে আমরা টার্গেট করব, কারণ এটা আমাদের একটা ভীষণ ভালো মানে একটা জায়গা যেখানে আমরা বিল্ড করতে পারি। স্কিল ইন্ডিয়া কেন গভর্নমেন্ট প্রমোট করছে? প্রত্যেকের মধ্যেই একটা কিন্তু স্কিল আছে, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ক্ষমতায়ন ভগবান দিয়েছে। আমার দ্বারা কিছু হবে না তা নয়। একটা জিনিস দেখুন, যে রাম পূজিত হয় নর্থে, তাহলে রাবণের দরকার নেই না, সাউথে রাবণকে পুজো করে। প্রত্যেকেরই দরকার আছে কোথাও না কোথাও, কাজে আপনারও কোথাও না কোথাও দরকার আছে। শুধু নিজের স্কিলটা ডেভেলপ করা, এই সিস্টেমটার সাথে, গুরুকুল সিস্টেমটার সাথে অ্যাসোসিয়েটেড করা। আপলাইন ইজ কম্পিটেন্ট এনাফ আমাদেরকে গাইড করার জন্য। শুধু তাদের হাত ধরে ছোটো ছোটো যদি কাজ রেগুলার বেসিসে করতে পারি, তাহলে প্রত্যেকে কিন্তু এই স্টেজে আসতে পারে। স্কিল প্রত্যেকের মধ্যেই অন্তর্নিহিত স্কিল। আমরা কেউ স্ক্র্যাপ তৈরি করে ভগবান পাঠায়নি, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু মেটেরিয়াল আছে, সেটার বিকাশ ঘটছে না সামহাও। সেটা আমার নিজের কনফিডেন্সের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, সেটা বিকশিত হচ্ছে না। এই সিস্টেমে, সে গুরুকুল সিস্টেম আমরা যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি, তাহলে কিন্তু এটার আমরা রেজাল্ট আনতে পারি। সেজন্য স্কিল ইন্ডিয়া আপনারা দেখবেন গভর্নমেন্ট সাপোর্ট করছে। মেক ইন ইন্ডিয়া, মোস্ট অফ দ্য প্রোডাক্টস এখন, ইভেন ইনক্লুডিং নিউট্রালাইট, সব কিছুই কিন্তু এখন ভারতবর্ষে তৈরি হচ্ছে সব কিছু। কাজেই ভারতবর্ষের ইকোনমি বদলাচ্ছে, এটা কিন্তু প্রতিষ্ঠিত সত্য। নেক্সট সেটা হচ্ছে যে স্টার্ট আপ ইন্ডিয়া। দেখুন, স্টার্ট আপ তো বটেই, এটা একটা হিউজ স্টার্ট আপ। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো ইনভেস্টমেন্ট নেই এরকম একটা স্টার্ট আপ। আমরা যদি একটা পান বিড়িরও দোকান খুলতে যাই, আই নিড টু ইনভেস্ট এ লাখ ইভেন, কিন্তু এখানে কোনো এরকম নেই যে আমাকে লাখ টাকা ইনভেস্ট করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, কোনো ইনভেস্টমেন্টের কোনো ব্যাপার নেই। উইমেন এম্পাওয়ারমেন্ট, আজকে নয়, বিবেকানন্দ অনেক দিন আগে বলে গেছিলেন যে মহিলাদের যদি তাদের শক্তি প্রদর্শন করতে দেওয়া হয়, তারা কিন্তু অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারে দেশকে। এখানে উইমেন এম্পাওয়ারমেন্ট, প্রত্যেকে দেখুন, মহিলারা, আপনারা তো আছেই, বাইরেও দেখুন আজকের দিনে মেয়েরা প্লেন চালাচ্ছে, অটো চালাচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোন প্রফেশনে নেই মহিলারা এখন, এবং দে আর ওয়েল অ্যাহেড অফ দ্য পিপল, অফ দ্য মেল রাদার। কাজেই ভীষণ ইম্পর্টেন্ট সেটা। আরেকটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া। এখন দেখুন সব কিছুই ডিজিটালাইজ। আপনি কোথাও খেয়ে বিল কিসে পেমেন্ট করেন? এই 10 টাকা, 20 টাকা, 15 টাকা এরকম, নাকি ওই টুক করে ঘষে দেন সব কিছুই, বা কার্ডে ঘষে দেয় সব কিছু? কারণ ডিজিটালাইজড হয়ে যাচ্ছে সব কিছু। আমি যদি ডিজিটালাইজ হতে না পারি, মানে এটা হতে হবে অ্যাট পার উইথ দ্য সিস্টেম। চেঞ্জ প্রসেসটার মধ্যে দিয়ে কিন্তু এখন আমাদের চলে আসতে হবে, যে চেঞ্জ করতে হবে নিজেদেরকে, এবং করছিও আমরা। এরকম নয় যে আমি তো চা খেয়ে 6 টাকা পেমেন্টও দেখি লোকে ইয়েতে করে, স্ক্যান করে করে। তো ন্যাচারালি এই ধরনের ডিজিটাল ইন্ডিয়া আমাদের সামনে হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়ায় আমাদের সুবিধা হয়েছে সব কিছু, তাই না? সব কিছু সুবিধা হয়েছে। যেরকম ধরুন এই যে কাল শনিবার রবিবার ব্যাংক বন্ধ থাকবে, অথচ আমি এন্টায়ার ব্যাংকে ট্রানজাকশন করতে পারবো থ্রু ডিজিটালাইজ। কারণ 7 দিনই আমার কাছে ব্যাংক ওপেন। সব কিছুই কিন্তু এখন সম্ভব থ্রু ডিজিটাল মিডিয়া। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা। যাই হোক, এবারে আমাদের যে জিনিসগুলো করে আমরা এখানে এসেছি, সেই জিনিসগুলো একটু অল্প অল্প বলবো আপনাদের সামনে। প্রথম সেটা হচ্ছে ড্রিম। আপনাদের প্রত্যেকেরই কিছু না কিছু একটা ড্রিম আছে। ড্রিম কথাটা কেন বলা হয় প্রথমেই, তার কারণ হচ্ছে, দেখুন, ড্রিম ইজ এ কমন ফ্যাক্টর। আপনাদের যদি আমি বলি যে কে কি খেলা ভালোবাসেন, কেউ বলবেন ক্রিকেট, কেউ বলবেন ফুটবল, কেউ বলবেন টেনিস ইত্যাদি। কাউকে যদি জিজ্ঞেস করি কি খেতে ভালোবাসো, কেউ বলবেন মিষ্টি, কেউ বলবেন মাংস। ইট উইল ভ্যারি। বাট ইফ সাচ কোয়েশ্চেন ইজ দ্যাট, কি যে ডু ইউ লাভ ইন্ডিয়া, কি হবে উত্তর? না দেখছি, ভেবে বলবো, কাল সকালে বলবো, এরকম বলে না, একদমই বলে না। ড্রিম ইজ সাচ এ থিং, যেখানে কেউ হয়তো আমরা মিটিংয়ে এসেছি, আজকে বসের ঝাড় খেয়ে এসেছি, বাড়িতে বউয়ের ঝাড় খেয়ে এসেছি, কিছু খারাপ কাজ আছে, প্রত্যেকের মধ্যে কিন্তু আলাদা আলাদা কিন্তু মানে রোল প্লে করছে, কিছু না কিছু নেগেটিভ কিছু আছে। আর ড্রিম ইজ সাচ এ থিং যেখানে উই আর ভেরি মাচ কমন। ড্রিম উইল ভ্যারি ডেফিনেটলি। সবারই যে মেটেরিয়ালিস্টিক ড্রিম থাকতে হবে তার কোনো মানে নেই। গাড়ি বাড়ি কিনতে হবে এরকম, কারো ফিলান্থ্রপিক ড্রিম থাকতে পারে, এক একজনের ড্রিম এক এক রকম। প্যারেন্টাল কেয়ার থাকতে পারে, চাইল্ড কেয়ার থাকতে পারে, যে কোনো এক এক রকম, এক একজনের ড্রিম এক এক রকম। ফরেন ট্রিপ থাকতে পারে, যা কিছু ড্রিম আপনার থাকতে পারে। বাট
ইটস ভেরি মাচ কমন টু অল অফ আস যে উই হ্যাভ গট এ ড্রিম, শুধু ধার দেওয়াটা বাকি, এই ধারটা আমাদের দিতে হবে এখানে এসে। ড্রিম সেই জন্য বলা হয় প্রত্যেকের নিজের নিজের ড্রিম আছে, এটা ফিক্স করতে হবে, কারণ এটাই পারপাস, এটা ড্রাইভিং ফোর্স টু লিড দ্য বিজনেস। কারণ কেউ যদি না বলে, কেউ যদি নেগেটিভ ফ্যাক্টর বলে, ওই ড্রিমটাই টেনে নিয়ে যাবে। গোলটা কি? গোল কিছু না, গোল হচ্ছে জিপিএস। আমরা বাইরে গেলে, অন্য কোথাও গেলে, ড্রিম আমাদের কাছে কিছুটা অস্বচ্ছ, তো জিপিএসটা চালু করে, আমি যে জায়গাটা চিনি না, কোথায় যেতে চাইছি চিনি না, আমি কি জিপিএস চালু করি? বলে কি ওখান থেকে 300 মিটার দূরে ডান দিকে যাও, হ্যান ত্যান, এইটা বলে দেয় আমাকে জিপিএস। সেই জন্য এই গোলটাকে ফিক্স করতে হবে। গোল মানে কি? গোল মানে হচ্ছে যে ড্রিম উইথ আ ডেট, এবং সেইটাকে অ্যাচিভ করার তাগিদে একদম এক পেশেভাবে লক্ষ্য স্থির রেখে ধাওয়া করা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি দিল্লির একটা স্কুলে দেখেছিলাম একটা সুন্দর লেখা, আমার এটা মনে আছে, ওরা লিখেছিল যে টার্ন রাইট অ্যান্ড গো স্ট্রেট, দ্যাট ইজ দ্য ওয়ে টু গড। লাইফের অনেক মোড় আসবে যেখানে ইউ নিড টু টেক আ রাইট টার্ন। এই টার্নটা যদি ভুল দিকে হয়ে যায় তাহলে কিন্তু, এবং গো স্ট্রেট, নানা রকম কিছু আসবে, যদি সোজা যেতে পারো দ্যাট ইজ দ্য ওয়ে টু গড। তার কারণ অনেক সময় বিক্ষিপ্তভাবে আমাকে ডিভিয়েট করে দেওয়ার মতো নানা রকম সিচুয়েশন তৈরি হয়, কিন্তু যদি গোল ফিক্স থাকে, ড্রিম ফিক্স থাকে, সেই জন্য টার্ন রাইট। আপনি দেখুন বেশ কিছুদিন আগে হয়তো আপনাদের স্মৃতিতে থাকতে পারে যে আজকে কি নিয়ে গেলেন বাড়িতে আমি জানি না, নিয়ে যাবেন, কিন্তু একটা ডিসিশন নিয়ে যেতে হবে আজকে, যে রাইট ডিসিশন, রাইট মোড়ে ঘুরবো, এরকম একটা সিদ্ধান্ত আপনাকে আজকে বাড়ি থেকে নিয়ে যেতে হবে, এবং সেইটাই আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। আপনারা কিছুদিন আগে একটা মনে আছে বোধহয়, আমি ওটার নাম মনে, একটা সাবমার্সিবলে চড়ে একটা নিচে টাইটান মানে এটার নাম ছিল টাইটান। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একজন ব্রিটিশ ধনকুবের সেখানে রেজিস্টার করেছিলেন, 5 জন যাওয়ার ছিল, কিন্তু তিনি কোনো একটা কারণে নিজেদের ওই সেফটিগতভাবে তার মধ্যে একটা কোয়েশ্চেন এসেছিল যে না বোধহয় এটা ঠিক হবে, তিনি নামটা তুলে নিয়েছিলেন। আর একজন পাকিস্তানি ধনকুবের ছিলেন, তিনি তার ছেলেকে নিয়ে ওই ভদ্রলোকের জায়গাটা খালি হতে তার ছেলেকে নিয়ে ওইটা গেলেন। ইটস এ ডিসিশন। কিন্তু তারপরে কি হলো, যিনি উইথড্র করে নিলেন তিনি এখনও বেঁচে আছেন, যিনি চলে গেলেন তিনি কিন্তু চলে গেলেন, আপনার মনে আছে না, সেটাকে ভেঙে চুড়ে সব নষ্ট করলে, খুব বেশি দিন নয় টাইটান। তার মানে একটা সিদ্ধান্ত আপনাকে ওপরে নিয়ে যেতে পারে, ধ্বংসও করে দিতে পারে। ইট ক্যান মেক ইট অর ইট ক্যান ব্রেক ইট। সেই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে যে সঠিক সিদ্ধান্তটা নেওয়া। যদি নিজে না নিতে পারি, আপলাইন আছে, আপলাইনকে বলুন, আপলাইন আপনাকে ইজ গুড এনাফ আপনাকে গাইড করার জন্য। দেন যেটা সেটা হচ্ছে ফেথ, বিশ্বাস রাখতে হবে। কার উপর? দেখুন আপলাইনদের আছে, যাচ্ছে সব কিছু, ফেথ আছে। ফেথটা আর কিছু না, নিজের ওপর, যে আমাকে যেটা শিখেছি সেটা ঠিক, পেছন দিকে তাকাবো না, যে সিদ্ধান্ত নিয়েছি সেটাকে হবে না এরকমভাবে না। এইটা কিন্তু কি হয় দেখুন, মানে আমি একমাত্র বাসে দেখেছি বলে পেছন দিকে এগিয়ে যান, পেছন দিকে এগিয়ে যাওয়া যায়? আমি যদি পেছন দিকে এগিয়ে যাই তাহলে আই উইল ক্র্যাশ। আমি সবসময় যদি পেছন দিকে তাকিয়ে সামনে গাড়ি চালাই কি হবে? আই উইল ক্র্যাশ। তো পেছন দিকে এগোবার দরকার নেই, যার সিদ্ধান্ত নেবেন আজকে, কারণ গতকালের দিনটায় ইয়েস্টারডে ইজ এ ক্যান্সেলড চেক, টুমরো ইজ এ প্রমিসারি নোট, অনলি দ্য ডেট ইউ হ্যাভ ইজ টুডে। আজকের দিনটাকে যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, দেন আপনাকে ইমেন্স সাকসেসের দিকে নিয়ে যেতে পারে। এবার সাকসেসের বিভিন্ন রকম ডেফিনেশন মানুষ করে। সাকসেস মানে শুধু মেটেরিয়ালিস্টিক সাকসেসও নয়, কারো গাড়ি করবো, বাড়ি বানাবো ইত্যাদি, কারো বিভিন্ন রকম সাকসেসের ডেফিনেশন হয়। আপনার জন্য সাকসেসফুল হবেন, যেমন আমরা মনে করেছিলাম যে সাকসেসফুল হবো ওয়ার্ল্ড ট্যুর করে। আমরা রেলে চাকরি করতাম, বিনা পয়সায় ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারতাম, কিন্তু ভারতবর্ষের বাইরে যেতে পারতাম না। তা ন্যাচারালি সেইটা একটা ছিল আমাদের, যে আমরা বাইরে পৃথিবী ঘুরবো, আর ঈশ্বরের ইচ্ছায় আমরা পৃথিবী ঘুরছি অলমোস্ট। কাজেই এটা একটা বিরাট, আপনাদের কি ড্রিম দেখুন সেটা আপনার সাথে ম্যাচ করছে কিনা। নেক্সট সেটা হচ্ছে প্ল্যান। একটা কথাই আছে, ইফ ইউ ফেল টু প্ল্যান ইট মিনস ইউ প্ল্যান টু ফেল। আপনি যদি প্রপার প্ল্যানিং না থাকে এগোবার, তাহলে কিন্তু আপনি এরকম করেন, বেরোয়, ধরুন বাজার যেতে বেরিয়েছেন, আপনি তো জানেন বাজার যেতে বেরিয়েছেন, স্কুল যেতে বেরিয়েছেন, কলেজ যেতে বেরিয়েছেন, অফিস যেতে বেরিয়েছেন, এইটা প্ল্যান করেছেন যে বেরোবো, কিন্তু আপনি কি বেরিয়ে ঠিক করেন? আমি জানি না এয়ারপোর্ট যাবো না হাওড়া যাবো, কোথাও পৌঁছবেন, আমি গলি দিয়ে বেরিয়ে পড়লাম, দিয়ে জানি না কেন বেরোলাম, কোথাও পৌঁছানো যাবে? সেটা পৌঁছানো যাবে না। কাজেই সেটাও একটা ইম্পর্টেন্ট। দেন অ্যাকশন। এখানেই কবি কাঁদে মাঝে মাঝে। অ্যাকশন মানে ডেলি কিছু না কিছু কাজ করা। অ্যাকশন মানে যেগুলো সিনেমায় হিরোদের অ্যাকশন দেখি সেটা নয়, এখানে আপনি অ্যাকশন করলে হিরো হবেন। তো সেই অ্যাকশন মানে লোকের সাথে কথা বলা, যেটা বললাম যে ছোট ছোট করে ওই হিউম্যান রিসোর্সেসকে নিয়ে ছোট ছোট করে মালা গাঁথলে আমরা কিন্তু একটা হিউজ জায়গায় পৌঁছতে পারবো। তো সেইটা আজ যে গোল ফিক্স করা, সেইটার ব্যাপারে একটা কথা বলে, গোল ফিক্স করাটা কোনো শর্ত সাপেক্ষ হয় না।
এই হলে এই হবে, এটা করলে এটা হবে, এরকম না। মানে অ্যাবসলিউটলি আমি এখানে যাবো, ইটস মাই গোল, ইটস মাই টার্গেট, ইটস মাই থিং। সেইটা করে যদি হাজব্যান্ড ওয়াইফ একটা ইউনিট হিসেবে সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে কিন্তু আমার মনে হয় অনেক ফাস্ট এটাকে নিয়ে ডেভেলপ করতে পারবেন। অনেকের ধারণা হচ্ছে আমরা লোক পাই না। আচ্ছা, লোক এখানে বসে লোক পাবেন না। এটা তো জানেন যে মোরগ ডাকলে ভোর হয়, হয়তো যে গ্রামে মোরগ নেই ভোর হয় না সেখানে। কি আমি কি কোনো মানে শোক প্রস্তাব করলাম? এত নিশ্চিদ্র চুপ কেন? না, হয়, সেখানেও ভোর হয়। যদি এখানে না পাই একটু দূরে যেতে হবে, বেরোতে হবে। সব কিছু ডিজিটালি সম্ভব নয়, তো একটু বেরিয়ে যেতে হবে, একটু বেরিয়ে কথা বলতে হবে। লোকে ওয়াক অ্যান্ড টক, যেটা আমরা শিখেছি, আমাদের যেটা শেখানো হয়েছে যে ওয়াক অ্যান্ড টক, সুভাষিস দ্বারা আমাদের শিখিয়েছেন যে সবসময় কথা বলে লোকের সাথে, সবসময় যে বিজনেস ওরিয়েন্টেড কথা নয়, একটু রিলেশন ডেভেলপ করা, সব কিছু করলে কিন্তু। এবং রিলেশনশিপ ইজ সাচ এ শিপ হুইচ নেভার সিঙ্কস। আপনি যদি প্রপারলি রিলেশনশিপ ডেভেলপ করা যায়, সেটা কিন্তু আপনাকে টেনে নিয়ে যাবে, ডোবাবে না কখনো। সেই জন্য এটা যদি আমাদের প্রতিদিনের, এটাই অ্যাকশন, এইটা যদি আমরা প্রতিদিন ফলো করতে পারি, তাহলে কিন্তু এবং লোক দেখুন, লোক দেখেই তো বোঝা যাবে না। শুরুতে আখ আর বাঁশ একরকম লাগে, বড় হলে বুঝতে পারেন আখ হয়েছে মিষ্টি না বাঁশ হয়েছে। শুরুতে একরকম লাগবে, কে কোথায় গিয়ে আটকে যাবে সেটা কিন্তু তার ডিসিশন। সেই জন্য এখানে আমরা শুরুতে চিনতে পারবো না, কিন্তু লোক নিয়ে আসলে তাহলে কিন্তু যার যে ডেস্টিনেশন সে যতদূর যাবে নেমে যাবে। এটা অসিতাবতা বারবার বলতেন যে তোমার কাজ হচ্ছে তুলে যাওয়া, কে কোথায় নেমে যাবে সেটা জানো না, তোমার কাজ হচ্ছে তুলে দেওয়া। সেই জন্য উনি বলেন যে ভরতে যাও, কারণ ঝরতে যাবে। সেই জন্য এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট এরিয়া, যে আমাদের কাজ হচ্ছে এটা দেখা। এবং দেখা মানে কি, প্রত্যেকের মধ্যে সেইটা আপাত দৃষ্টিতে দেখতে পাবেন না, তো আপাত দৃষ্টিতে দেখা যায় না কিছু। এইটা একটা টেবিল, আমি যদি বলি এর মধ্যে একটা গাছ আছে, ক্যান ইউ বিলিভ ইট? কিন্তু গাছটা ছাড়াই টেবিলটা হতো না। তাহলে আপনি যদি একটু ডিপলি ভাবেন, ইটস এ ট্রি, ইটস নট এ টেবিল। তার একটা স্ট্রাকচার, একটা ফর্মুলেট করে এটা তৈরি করা হয়েছে। কাজে একটা লোককে ডায়মন্ড হিসেবে আপনি প্রথম দেখতে পাবেন না, এটার শেপ আসবে, এটাকে শেপ করে ভালো কাঠুরের হাতে পড়লে সব কিছু করলে এই শেপটা আসবে। ইটস নট এ টেবিল ফ্রম দ্য বার্থ, এটাকে বানানো হয়েছে, তৈরি করা হয়েছে। কাজে ডায়মন্ড ইজ নট ফ্রম দ্য বার্থ, তাদেরকে তৈরি করা হয়। কিন্তু আমার দায়িত্ব হচ্ছে যে সবাইকে একটা ময়ূর আকার ধারণ করার জন্য একটা গাছ তৈরি করা, সেখানে জল দেওয়া, আমার টেবিল তৈরি করা অটোমেটিক্যালি হবে। এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে যে মানে ওনারশিপ, এই বিজনেসটার ওনারশিপ, এইটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট। ওনার মানে কি, আমি আপনাদের, কে নতুন এসছেন একটু বলবেন? কেউ নতুন এসছেন এরকম মোটামুটি এরকম? কেউ নতুন এসছেন কাছাকাছি, খুব তাড়াতাড়ি জয়েন করেছেন? কেউ নেই? ওকে, কেউ একজন আমাকে বলুন যে এইটা টাটার বাড়ি, এইটা আমার বাড়ি, কোন বাড়িটা কস্টলি, খুব দামি, আর কোন বাড়িটা কম দামি? কোন বাড়িটা খুব দামি আর কোন বাড়িটা কম দামি? আমার বাড়ি এটা, টাটার বাড়ি এটা। টাটার বাড়ি ডেফিনেটলি, টাটার বাড়িটা অনেক কস্টলি। এবার আপনি আমাকে বলুন যে দুটো বাড়িতেই আগুন লেগেছে, আমি কোন বাড়িটা বাঁচাতে যাব? কেন? বিকজ ইটস ভেরি মাচ অফ মাই ওন, আমার বেবি, আমার বাড়ি। কোনটা কত অন্য প্রোডাক্ট থাকে, আমি কোনো প্রোডাক্টের সাথে কম্পেয়ার করি না। এটা থাকলে, এটা দিয়ে চুল দিয়ে নাকি শ্যাম্পু করলে ওখান থেকে লরি টানা যায়। শ্যাম্পু কি লরি টানার জন্য? আমি একবার ট্রাই করেছিলাম, দেখুন আমার কি হাল। যাই হোক, মানে প্রশ্ন হচ্ছে যে চুলটা কখনো, মানে শ্যাম্পু করাটা কখনো লরি টানার জন্য নয়। আপনি যদি এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, সব কিছু হতে পারে, এর থেকে ভালো থাকতে পারে, এর থেকে খারাপ প্রোডাক্ট থাকতে পারে, হলুদ থাকতে পারে, কোনো পেস্টে নুন থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ নট মাইন। এটা আমার বাড়িতে আমি যদি এটাকে না করি, আমার যদি আগুন লাগে, তাহলে কে বাঁচাবে? হতে পারে সেটা ভালো খারাপে কম্পেয়ার করতে যাবেন না, হাজার প্রোডাক্ট আছে, কত লোকের সাথে কম্পেয়ার করবেন? কাজে কম্প্যারিজন ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আমার বোঝা, ইটস মাইন, হোয়াট এভার, সিঙ্গেল লস ইজ লস ফর আস। সেই জন্য কোনো রকমভাবে এটাতে আঁচ দেওয়া চলবে না। এই যে ওনারশিপ মেন্টালিটিটা যদি থাকে, তাহলে ইউ উইল গ্রো হাই। সেই জন্য আমি আপনাদের প্রথমেই বলবো যে ওনারশিপ, সেই ওনারশিপটা মানে আগে আসুক, তাহলে দেখবেন বিজনেসটা ডেভেলপ করতে হবে। তো আমার যার ওপর ওনারশিপ আছে, আমি তাকে ডেভেলপ নিয়ে হাঁটি। হিয়ার ইজ মলি। থ্যাংক ইউ। আমি মলি, সাদা কালো মুভি ছিল, জীবনটা একদম রঙহীন বর্ণহীন ছিল। আমাদের মানে যে সময় ধরুন আমাদের 7 বছরের আলাপ, 13 বছর চাকরি রেলে করার পরে অ্যাম্বে বিজনেসে হাত ধরা, মানে যে সময় দুজনের ভালোবাসা জানলা দিয়ে গলে বেরিয়ে যাবে মনে হচ্ছে, সেই সময় দেবদূতের মতো হাজির হয়েছিল আমাদের লেট
শুভ্রা দত্তর হাত ধরে আমরা বিজনেসটা পেয়েছিলাম। অসম্ভব ভালো বিজনেস, প্রথমে বুঝিনি, প্রচুর চ্যালেঞ্জ। প্রথম যখন অফিসে বলতে গেলাম, প্রথমে যেটা হয় বিজনেস পেয়ে অফিসে বলতে গেছি, আমাকে বললো ফরেন কোম্পানি চলবে না, উঠে চলে যাবে। আমি না তখন আমার একটু বইটে পড়ার শখ ছিল, আমি তখন অনিমেষের দিকে তাকিয়ে দেখলাম ও তো ফরেনারই ছিল আমার কাছে। তা ওর সাথে গত 20শে নভেম্বর, বিয়ের আগে 7 বছর, বিয়ের পরে 29 ইয়ার্স চালিয়ে দিয়েছি, ফরেনার কিন্তু। তার মানে কি, আমাদের বিশ্বাস যদি রাখতে পারি বিজনেসটা চলবে। তারপরে বলে পাগল হয়েছিস, প্রোডাক্টগুলো দেখেছিস? ওদের নাকি অনেক আগে নাকি কোন হোটেলে নাকি বলেছে, আমাদের তো হোটেলে প্ল্যান শোনায়নি বাবা, আমাদের তো আমাদের আপলাইনের বাড়িতে প্ল্যান শুনেছিলাম। আমি তাও শুনিনি, অনিমেষ শুনেছিল, শুনে এসে এসেছিল। আমি আজকে যে কথাগুলো বলবো, আমি নিজের কান আমার আগে শুনছে, আমি আপনাদের কোনো ট্রেনিং দিচ্ছি না, জাস্ট আমার রিয়ালাইজেশন, আমার ফিলিংস, আমি কিভাবে নিজেকে ডেভেলপ করেছি বিজনেসটার জন্য সেটা বলবো। তা প্রথমেই যেটা আমার মনে হচ্ছে, প্রোডাক্ট দামি, প্রোডাক্ট কস্টলি। তখন মনে হচ্ছিল এত বছর ধরে সস্তার প্রোডাক্ট ইউজ করেছে। আমার বাবাকে দেখেছি একটা লয়াল ছিল কাস্টমার পর লাইফ বয়। আমাদের বাড়িতে লাইফ বয় ছাড়া কোনো সাবান আসতো না। ছোটোবেলায় খুব শখ হতো একটু সুগন্ধি সাবান মাখি, লাইফ বয়ের গন্ধটা ভালো লাগতো না, কোনোদিন বাবা আনেননি। কিন্তু লাইফ বয় কোম্পানি কোনোদিন কোথাও নিয়ে যায়নি। আমরা কিন্তু প্রোডাক্ট কস্টলি হলেও আমরা 16টা কান্ট্রি ঘুরে ফেলেছি। পরে সেটা সেই মুহূর্তে বুঝতে পারিনি। সেই মুহূর্তে দুটো জিনিস বিশ্বাস করেছিলাম, যে কোথায় বেশি বিক্রি হয়। মিটিংয়ে এসে শিখেছিলাম, সামনে যারা লিডাররা বসে আছে তাদের সবার থেকে শিখেছিলাম। সুভাষিস দা, সুজাতা বৌদি, কিরিটি শাশ্বতী এবং আমাদের আপলাইন এবং গ্রেট অসিতা বোধ। অসিতা বোধ না থাকলে বোধ আমি বিজনেসটা করতামই না। কারণ আমি ওই অফিস করে ওই না খেয়ে মিটিংয়ে যেতাম, ছোটো বাচ্চা 2 বছরের ছেলেকে ছেড়ে, একদম ভালো লাগতো না। শুধু অসিতা বোধার কথা শুনে মন্ত্রমুগ্ধের মতো শুনতাম বলে বিজনেসটা টিকে গেছিলাম। তা সেখানে গিয়ে শিখেছিলাম, মুদিখানার দোকানে বেশি বিক্রি হয় না হীরের দোকানে বেশি বিক্রি হয়। কে বেশি বড় লোক? মুদিখানার দোকানে তো মানে প্রচুর লোক ভিড় করে থাকে। সে ফ্লাইটে চড়ে বিদেশে যায় না, হীরের দোকানদার সে বিদেশে যায়। তার মানে কস্টলি প্রোডাক্ট যেমন লাইফ চেঞ্জ করতে পারবে, সস্তার প্রোডাক্ট আমার লাইফ চেঞ্জ করতে পারবে না। পরবর্তীকালে আমরা দেখেছি, আমরা যখন শুরু করেছিলাম তখন হয়তো অ্যামওয়ে 100 কোটি টাকার বিজনেস করতো, তখন অত অফিস ছিল না। এখন কিন্তু অ্যামওয়ের হাত ধরে 5.5 লাখ ডিস্ট্রিবিউটার রয়েছে, এবং শুধু তাই নয় 86 অফিস রয়েছে, এবং 17,000 পিন কোডে হোম সার্ভিস দেওয়া হয়। ভাগ্যিস টিকেছিলাম, নাহলে তো আজকে এই দিনটা দেখতে পেতাম না। কাজে নিজেকে প্রতি মুহূর্তে নিজেকে প্রশ্ন করেছি। তারপরে যেটা বলেছিল ভীষণ আমার যেটা লেগেছিল, সেলিং ফোবিয়া। কেন, বই পড়তে ভালোবাসতাম, পড়াশুনো করতাম, চাকরি পেয়ে গেছিলাম, যথেষ্ট ভালো ছিলাম, সবাই রেলে, আমাদের বাড়িতে সবাই রেলে চাকরি ছিল, মোটামুটি লাইফটা চলে যেত। কিন্তু সেলিং, প্রোডাক্ট সেল করতে ওরে বাবা ভীষণ ভীষণ ভয়ের। কাউকে বলতে গেলেই মানে না বলবে, ল অফ রিজেকশন, মানে প্রত্যেকটা ভয় কাজ করতো আমার মধ্যে। তখন ল অফ ওয়েস্টেড এফোর্ট এক জায়গায় আমি পড়েছিলাম। ল অফ ওয়েস্টেড এফোর্ট দেখবেন আমি প্রতিটা জায়গায়, অ্যানিম্যাল কিংডমে বলুন, অ্যানিম্যাল ফিল্ডে বলুন, স্পোর্টস ফিল্ডে বলুন, বা আমাদের যে কোনো সাকসেসফুল লোকের স্টোরিতে বলুন, প্রত্যেক জায়গায় ল অফ ওয়েস্টেড এফোর্ট রয়েছে। উদাহরণ দিই, মাছ যা ডিম পাড়ে তার অর্ধেক কিন্তু ডিম নষ্ট হয়ে যায়, মাছ কিন্তু ডিম পাড়া ছাড়ে না। বা আমরা যে বীজ, চাষি যে বীজ মাটিতে দেয়, বীজের অর্ধেক পাখিরা খেয়ে নেয়। চাষি কিন্তু বীজ ফেলতে ভুল করে না, কেন সে জানে ওই অর্ধেক বীজে ফসল ফলে যাবে এবং আমাদের লাইফ চেঞ্জ হবে। এবং দেখবেন প্রতিটা যে সিংহ 75% ফেল করে তার হান্টিংয়ের সময়, 25% সাকসেসফুল, তাতে সে বেঁচে থাকে। এবং শুধু তাই নয়, আমি যখন স্পোর্টস ফিল্ডে দেখি, মাইকেল জর্ডান, আপনারা নাম শুনেছেন সবার, বাস্কেটবল প্লেয়ার, উনি এক জায়গায় বলছেন, আমি 9,000 বার ফেল করেছি, 9,000টা আমি ম্যাচ মানে লস করেছি, 300টা ম্যাচ লস করেছি, এবং 26টা উইনিং স্ট্রোক আমি মিস করেছি। তার সত্ত্বেও কিন্তু তিনি বাস্কেটবল প্লেয়ার। বলছে কেন, এটা কী রহস্যটা কি? বলছে ট্যালেন্ট কখনো জয়ী হয় না, জয়ী হয় হার্ড ওয়ার্কার যারা। আমি যখন খেলি, যখন খেলতে নামি, আমার অ্যাটিটিউডটাই থাকে আমাকে জিততে হবে, উইনিং অ্যাটিটিউড। কাজে আমাদের যদি উইনিং অ্যাটিটিউড থাকে, আমরা কিন্তু বিজনেসটা টিকে যাব। প্রথম শুনে না, আমি প্রথম দিন অঙ্ক ভালোবাসতাম বলে অনিমেষ যখন প্ল্যান শুনে এলো, কৌশিকদার প্ল্যান শুনেছিল, এসে আমাকে বিজনেসটা বুঝিয়েছিল। আমি বলেছি শোনো, ঘুমিয়ে পড়ো, আস্তে আস্তে না এমন একদিন আসবে যখন তলার লোকগুলো প্রোডাক্ট কিনবে না, বিজনেসটা পড়ে যাবে। করো না, বেকার সময় নষ্ট করো না। কেন, তখন কিন্তু ওই যে ভেতরে ভেতরে ফিয়ার অফ রিজেকশন, যে কেন লোককে সেল করতে হবে, লোককে বলতে যাব। তখন ভাবলাম আমার জন্ম মুহূর্তেই বৃথা হয়ে যেত যদি মা আমাকে ইজেক্ট না করতো।
মা আমাকে রিজেক্ট করতে চেয়েছিল বলে, শরীরে রাখতে চাইনি বলে আমি পৃথিবীতে এসে আপনাদের সামনে কথা বলছি। কাজে কোথায় রিজেকশন নেই? সব জায়গায় রিজেকশন আছে। পাতৃপক্ষ মেয়েরা বসে রিজেকশন, জয়েন্টে প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দেয়, কটা ছেলে মেয়ে চান্স পায়? রিজেকশন কোথায় নেই? রবার্ট ফ্রস্ট বিখ্যাত কবি, মানে আমরা জানি, তার 39 বছর বয়স অবধি কোনো বই ছাপা হয়নি। এই মিটিংয়ে যখন শুনতাম এই কথাগুলো আমাকে মোটিভেট করতো, ইনি যদি পারেন আমি পারবো। তারপরেও না সেলিং ফোবিয়া ছিল, কেন আমার আপলাইনদের সব ইঞ্জিনিয়ার ছিল। একটা মিটিংয়ে গিয়ে, এখানে রয়েছে, আমি খুব লাকি, এখানে আমাদের প্রিয় লিডার সুজাতা বৌদি রয়েছে। ওই মিটিংয়ে গিয়ে সুজাতা বৌদিকে দেখে না আমার বিলিফ লেভেলটা এসেছিল, না মলি তুমি এই বিজনেসটা পারবে। সুজাতা বৌদি তখন সেই মিটিংয়ে প্রথম গাড়ি কিনেছিলেন, সেই গাড়ি কেনা গল্প শেয়ার করছিলেন। আমি সেই প্রথম মিটিংয়ে গেছিলাম, তখন শাশ্বতীকেও চিনতাম না, তখন দেবিকার একটা হেলথ চ্যালেঞ্জ ছিল বলে আমার আপলাইনরাও আসতে পারতো না। কিন্তু সেই জায়গাটায় আমি কিন্তু সুজাতা বৌদিকে দেখে আমি খুব সত্যি ইন্সপায়ার্ড হয়েছিলাম। ভীষণ, এত সিম্পল লেডি, এত বিউটিফুল, তখন তো ভীষণ সুন্দর। ইনি যদি পারেন তুমিও পারবে। ওই যে বিশ্বাসটা একবার এসে গেল না, তারপরে যে যা বলে বলুক আমার কিচ্ছু আসে যায় না। তারপরে শিখেছিলাম যে স্ট্রং হোম টিম বানাতে হবে। আমার জয়েন্ট ফ্যামিলি ছিল, আমাদের ভাসুরপো আমার সাথে থাকতো, তার 9 বছর, আমার ছেলে 2 বছর। বিজনেস করতে করতে সিলভার শিপের সময় মেয়ে হয়েছে। মানে সব কিছু চ্যালেঞ্জ ঈশ্বর আমাকে দিয়েছিল চলার পথে। কেন আমাদের টেস্ট বলে না, টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু দেখুন ওই সময় কিন্তু আমরা মেয়ে কনসিভ করা অবস্থাতে আমি সিলভার গেছিলাম, কোনো মিটিং মিস করতাম না। কেন আমাকে মিটিংয়ে রসদেই ঝুঁকিয়ে রাখতো। মিটিংয়ে প্রতিটা মিটিং আমাকে বলতো মলি তোমাকে এগোতে হবে। কেন প্রত্যেকটা মিটিংয়ে গিয়ে না নতুন নতুন কিছু না কিছু শিখতাম। অসিতাবতা বিখ্যাত কথা, জাকের রস খেতে গেলে আখকে পিষতে হয়। তা তুমি যদি কিছু পেতে চাও তোমাকে একটু এগোতে হবে। তো স্ট্রং হোম ফ্রন্ট কীভাবে করেছিলাম? আমাদের মেয়েদের সমস্যাটা কোথায় হয় বলুন তো? যদি আমার বাচ্চাকে আমার মা বলে ঠিক তোর দিদির মতো দেখতে হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে, আমরা খুব খুশি হই। কিন্তু যদি আমার শাশুড়ি মা বলে একদম তোমার ননদের মতো দেখতে হয়েছে, তখন কিন্তু মনে মনে জ্বলে যাই, আমার কি কিছুই ভালো নেই? কিন্তু আমি যদি নিজের মাকে ওই জায়গায় ফেলতে পারি, শাশুড়ি মাকে, তাহলে সমস্যা হয় না। আমার ওই সমস্যাটা ছিল না, যেহেতু আমি খুব বড় সংসারে মানুষ হয়েছিলাম। কাজে আমার বাপি মা ভীষণ রিয়েলি, ওনারা না থাকলে আর বিজনেস করতে পারতাম না। আমরা দুজনেই চাকরি করতাম, সকাল 9টায় বেরিয়ে যেতাম, রাত্রি 10টায় মিটিং করে ফিরতাম। তখন 1.25 বছরের ছেলে, 9 বছরের ভাসুরপো এবং আমার মেয়ে তারপরে হয়েছে। পাড়ার লোকেরা বলতো বাচ্চা মানুষ হবে না, প্রতিটা মুহূর্তে টিটকিরি মারতো, এই এলো রাত দুপুরে তোমার বৌমা, কোথায় ধিঙ্গি বৌমা, নাম দিয়েছিল ধিঙ্গি বৌমা। কারণ চাকরি করে, তারপর সারাদিন বেরোয়, যদিও ঘরে রান্না করে অফিস করতে যেতাম, সেগুলো চোখে পড়তো না। কিন্তু আমার না ওইগুলো এক্সকিউজগুলোকে লাগেনি। কেন বলুন তো? আমার কাছে শাশ্বতী সবসময় বলতো যে তোমার ড্রিমটাকে ক্রিস্টাল ক্লিয়ার করো। ড্রিম যদি ক্রিস্টাল ক্লিয়ার না হয় তুমি করতে পারবে না। ওই ওয়াইটাকে ক্লিয়ার করো। ওয়াই রক ফেলার বিখ্যাত, না সবাই নাম জানি। উনি জন্মেছিলেন যখন একটা পুয়ার, মানে তার বাবা ছিল পুয়ার বুক কিপার। তার স্কুলে একটা রচনা লিখতে দিয়েছিল, হোয়াট ইজ ইউর ড্রিম। উনি ড্রিম লিখেছিলেন যে আমি ফার্ম হাউসের ওনার হব। টিচার বলেছিল আমি তোমাকে স্কোর দিতে পারবো না, ইউ প্লিজ চেঞ্জ ইউর ড্রিম। টিচারকে উনি বলেছিলেন আপনি ইউ প্লিজ কিপ ইউর স্কোর, আমি আমার ড্রিমটাকে রেখে দেবো, আমার স্বপ্নটাকে রেখে দেবো, স্বপ্নকে মরতে দেবো না। শিখেছিলাম ওটা। আমি স্বপ্ন দেখতাম আমি চাকরি ছাড়বো। চাকরি যদি অনেক পরে ছেড়েছি, চাকরি 6.5 বছর আগে ছেড়েছি, আমি ভিআর নিয়েছিলাম। কিন্তু স্বপ্ন ছিল যে আমি ফুল টাইম মাদার হবো। হয়তো অনেক পরে হয়েছে, কিন্তু হয়েছে। কিন্তু ওই ড্রিমটাকে ক্রিস্টাল ক্লিয়ার করেছিলাম। বলতো বাচ্চা মানুষ হবে না। আমার মেয়ে যখন বিজনেস করছে, 4 বছর বয়স, পার্ক নার্সিংহোমে ভর্তি, ভীষণ অসুস্থ। সেই সময় পাড়ায় আমি একদম রেডি হয়ে এসেছিলাম। আমি জানতাম আমাকে পাড়ায় ঢুকলেই শুনতে হবে, এই সারাদিন ঘুরে বেড়াস বলে। ইভেন হয়তো বাড়ির লোকেরাও বলবে, বাপি মাও বলবে যে মলি আর বেরোস না। বাপি বলতেও যাচ্ছিলেন যে মলি এবার আর বেরোস না। আমি তখন বাপিকে স্ট্যাটিস্টিক্স দিয়েছিলাম পার্ক নার্সিংহোমে, ওখানে 26টা বাচ্চা বাপি ভর্তি ছিল, 25টা মা হাউস ওয়াইফ। তাহলে তাদের বাচ্চা কেন অসুস্থ হলো? একমাত্র আমি ওয়ার্কিং মাদার ছিলাম, আমি বাইরে যেতাম, তাহলে তাদের মারা কেন অসুস্থ হলো? এই যে নিজেকে সবসময় প্রিপেয়ার করেছি। এই বিজনেসটা কোথায় গেলে অনিমেষ বারবার বলছিল না, প্ল্যানিং। যে আমাকে কেউ যখন কোনো কিছু বলবে, কোনো কিছু রিজন এক্সকিউজ দেবে বা কোনো চ্যালেঞ্জ দেবে, আমি যেন টলে না যাই। চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট করতো টমাস আলভা এডিসন, তাহলে এই বাল্ব জ্বলতো? উনি কতবার ফেল করেছেন, 10,000 10,000 টাইমস ফেল করেছেন, তাই না? বলছি আপনার তো মাথা মোটা, তাহলে আপনি মাথায় কিচ্ছু বুদ্ধি নেই আপনার, এতবার কেউ ফেল করে?
বলে একদম ঠিক বলেছেন, আমার মাথায় বুদ্ধি কম ছিল, কিন্তু ওই 10,000 বার ভুল করেছি বলে আমার মাথার বুদ্ধিটা দিন দিন বেড়ে গেছে। আমরাও তাই বিজনেস করতে গিয়ে প্রচুর ভুল করেছি। যে লোকটা যে মেয়েটিকে হয়তো যেভাবে প্ল্যান শো করলে জয়েন করবে সেভাবে প্ল্যান শো করিনি, যে কাপলটাকে যে পয়েন্টটায় রাইট বাটন টিপতে হবে সেটা টিপিনি, দেখে অন্য জায়গায় জয়েন করে সে সাকসেসফুল হয়েছে। প্রচুর ভুল করেছি। ভুল করতে করতে কিন্তু মানুষ শেখে। কেন শিখতে গেলে কী লাগে, বিজনেসে যেতে হয়, মিটিংয়ে যেতে হয়, টিচেবিলিটির মধ্যে দিয়ে যেতে হয়। টিচেবিলিটি কি, আমরা দেখুন বিদ্যার্থী, তাই না? বিদ্যা মানে নলেজ, আর্থী মানে সিকিং ফর নলেজ। আমার নলেজটা শিখতে হবে। প্রথমে মিটিংয়ে গিয়ে আমি বিদ্যার্থী এই ব্যাপারটা শিখে গেছিলাম যে আমাকে শিখতে হবে, প্রোডাক্ট শিখতে হবে। এখন তো ভীষণ সুবিধা হয়ে গেছে, ইউটিউব থেকে শুরু করে অ্যাম্বে গুরুকুল থেকে শুরু করে অ্যাম্বে প্রতিদিন প্রোডাক্ট ট্রেনিং দিচ্ছে। আমাদের যখন শুরু করেছিলাম অফিসে গিয়ে প্রোডাক্ট ট্রেনিং নিতে হতো, আমি যেতেই পারতাম না। আমি যেটুকু শিখেছিলাম আপলাইনদের থেকে নিজে নিজে বই পড়ে নিজে নিজে শিখে, মানে খুব একটা মিটিং তখন অফিসিয়াল মিটিংগুলোতে অ্যাম্বের মিটিংগুলোতে যেতে পারতাম না। কিন্তু এখন তো অনেক সুবিধে, কাজে আমাদের গুরুকুল রয়েছে। সবসময় লার্ন, এই যে আমার স্কিলটাকে সবসময় মডিফাই করতে হবে, তোমাকে আপগ্রেড করতে হবে এবং আপডেট করতে হবে। এই জায়গাটা কিন্তু এখন কিন্তু ইজিলি এসে গেছে, তখন আমাদের কিন্তু অ্যাকোয়ার করতে হতো। কাজে এই জায়গাটা না বিদ্যার্থী আমাকে এই নলেজটা নিতে হবে। এরপরে কাকও চেষ্টা, কাকের গল্প জানি আমরা, জল তোলার জন্য একটার পর একটা নুড়ি। আমাদের কী করতে হবে, কাকও চেষ্টা, ওই এফোর্ট, হার্ড ওয়ার্ক। অফিস করে সত্যি বলছি ভালো লাগতো না মিটিংয়ে যেতে, কিন্তু ওই যে এলো শাশ্বতী প্রথম দিন বলে দিয়েছিল সুজাতা বৌদিদের থেকেই শিখে যে এলওসির বটলে মলির স্বপ্ন দেখো তোমার বাচ্চারা অ্যাব্রডে পড়তে যাচ্ছে। এলওসির বটলে অ্যাব্রডে পড়তে যাওয়ার স্বপ্নটা দেখেছিলাম বলে এখন আমার মেয়ে পিএইচডি, অবশ্য নিজের যোগ্যতাতেই গেছে, পিএইচডি করতে গেছে ইউএসএতে, ফিজিক্সে ইউএসএতে গেছে। আজ থেকে 24 বছর আগে আমি এলওসির বটলে ওই স্বপ্নটা দেখেছিলাম বলে, কেন আমাদের সিস্টেম শিখেছিল, ট্রেনিং শিখেছিল। কাজে ওই সময় না কোনো রকম এক্সকিউজ দিইনি যে আমরা পারবো না। এই কাকো চেষ্টা, লোকে বলবে একটার পর একটা, প্রচুর লোক জয়েন করেনি। আমাদের কোনো আত্মীয় স্বজন আমাদের সাথে বিজনেস করে না, আমাদের আত্মীয় স্বজন অন্য টিপে জয়েন করে সাকসেসফুল হয়েছে, কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নেওয়া তো দূরের কথা, বিজনেসে জয়েনও করে না, কিচ্ছু করে না। কিন্তু তবু আমরা ভেঙে পড়িনি। প্রথম দিন প্ল্যান শো করেছিল, যতজনকে ডেকেছিল একজনও আসেনি। এবং আমার মনে আছে অনেক সিঙ্গাড়া নিয়েছিল, অনিমেষ খুব খাওয়াতে ভালোবাসে, সিঙ্গাড়া জিলিপি, এবং সেগুলো বাড়ি শুধু সবাই মিলে 2-3 দিন ধরে খেয়েছিলাম। এবং বাপি, মানে ওর বাপি বলেছিলেন যে মলি মনে হচ্ছে বুকে ভুল বিজনেসটা জয়েন করলো, কেন করলো? বাপিকে আমি বলেছিলাম, আমি আমার আপলাইনকে দেখেছিলাম, আমার আপলাইন রিয়েলি এক্সাইটেড লিডার। আপলাইন সবসময় যাওয়ার আগে টুক করে যখন বিজনেসটা জয়েন করেছে বলে, মলিদি অনিমেষদা কিন্তু যে কোনো বিজনেস বেশি দিন টিকে থাকে না, তুমি কিন্তু পেছনে থেকো। আমি না ভাবি তোমার চিন্তা করো না, এবার আমি আছি, দেখো না কী হয়। এই যে আমাদের অনেক কিছু ফেইলিওর, লাইফে প্রচুর ফেইলিওর এসছে, কিন্তু ওই কাকও চেষ্টা করে গেছে। এখনও প্রচুর লোকের কাছে না শুনি, এখনও প্রচুর লোকের কাছে শুনি। অফিসে প্রথম দিনে যখন বিজনেস বলেছে ও বাবা অ্যামওয়ে তুই কী বলছিস, একটা গল্প শোনো। আমাদের একজন অফিসার বলেছে একটা গল্প শোনো মালি, সে চিন্তা করুন রেলের বিশাল পোস্টে চাকরি করে, সেই পোস্টে থেকে সে আমায় বলছে কী গল্প না, একটা হাতিকে কেউ নড়াতে পারছিল না, একটা হঠাৎ সাদা জামা কালো প্যান্ট পরা লোক এলো, হাতিটা কানে কানে কী বললো আর হাতিটা পালিয়ে গেল। মানে কী বল, আমি এত সরল ছিলাম না তখন, বয়সটাও কম ছিল। মানে কী বললো, কানে কানে বললো অ্যামওয়ে করবি, শুনেই পালিয়ে গেল। বুঝলি, এরকম প্রচুর টিটকিরি পেয়েছি, কিন্তু তবু টিকেছিলাম কেন, কাকো চেষ্টা শিখেছিলাম। বকোধ্যায়নম মানে দেখবেন সারস যখন শিকার করে সে কিন্তু এক দৃষ্টে ফোকাসড, মানে লেজার রে, মানে একদম মানে ফোকাসড লেজার রের মতো। সে কোনো ছোটো মাছ ধরে না, কারণ তার লক্ষ্য বড় মাছ। ছোটো মাছ, অনেক ছোটো মাছ ছেড়ে দেয়, স্যাক্রিফাইস করে। এই বিজনেসটা করতে গেলে না বকোধ্যায়নম স্যাক্রিফাইস করতে হবে। এবারে আমরা এলএসে গিয়ে কোচিতে শুনলাম, খুব সম্ভবত নামটা শশী আর মধুমতি, ওনারা ইডিসি গেছেন। ওনারা বলছে অনেক বছর ধরে বিজনেসটা করছিল, এত বছর ধরে বিজনেসটা করার সময় ওনাদের লক্ষ্য ছিল নিজেরা কী করে প্রফিটেবল হবে, আগে প্রফিট তারপর লোক। কিন্তু আমাদের টিডিএম মিটিং আগেও শিখেছি সবার কাছে, টিডিএম আমাদের রিমাইন্ডার দিল পিপল লাগে, প্ল্যাটফর্ম লাগে, প্রোডাক্ট লাগে, প্রসেস লাগে, এই যে 4টে জিনিস। তার আগে তোমার ওখানে শশী বারবার করলে আগে আমার চিন্তা ছিল আগে নিজে কী করে প্রফিটেবল হবো। কিন্তু যেদিন থেকে আমি ভাবলাম যে 2022 থেকে যে আমি আগে লোককে প্রফিটেবল করব, সেদিন থেকে আমার বিজনেস চেঞ্জ হলো। তার আগে আমি এলএস গেছি, কিন্তু আমার ইডিসিশিপ আসছিল না। আমি লোককে প্রফিট, ওই যে সমস্ত একদিনে হয় না, রাতারাতি হয় না, এই জায়গাটায় মানে একদম আমরা 3 বছর 10 মাস আমরা কোথাও যাইনি। নতুন ডায়মন্ড পুষ্পা নটরাজু,
নতুন ডায়মন্ড বললো 3 বছর 10 মাস আমরা ডায়মন্ড গেছি, মানে ডায়মন্ডশিপ যা বিজনেস কবে জয়েন করেছি জানি না, কিন্তু 3 বছর 10 মাসে তারা ডায়মন্ড গেছে এবং বলছে আমরা কোনো বেড়াতে যাইনি, কোথাও বেড়াতে যাইনি, কোনো ফ্যামিলি ট্রিপ যাইনি, কোনো এতে যাইনি, প্রচুর জিনিস আমরা ফোরগো করেছি, স্যাক্রিফাইস করেছি। কাজে ওই বকধ্যায়নম, আমাদের কিছু স্যাক্রিফাইস করতে হবে। অল্পহারি মানে আহার কম করা, তার মানে শুনবো বেশি বলবো কম। আমি যেটা বুঝি, আমার যেটা মনে হয়েছে, যদি আমি কিছু লার্নিং মোডে নিজেকে রাখতে চাই, যদি আমি টিচেবল মোডে রাখতে চাই, যদি আমি বিজনেসে সাকসেসফুল হতে চাই, তাহলে আমাকে শুনতে হবে বেশি, বলবো কম। কোথায় বলবো? যখন আমি শিখে নেব, যখন আমার টিমমেটস আসবে, যখন আমি নিজেকে উপযুক্ত মনে করব উইথ মাই আপলাইন কাউন্সেলিং, আমি তখন জেনে নিয়ে সেখানে বলবো। এবং আরেকটা হচ্ছে অল্পহারি মানে, দেখবেন আমার যেটা হয়, অনিমেষ খুব মজা করে বলে, তোমার ব্রেন আর মুখের মধ্যে কোনো ফিল্ট্রেশন নেই, যেটা মাথায় আসে চট করে বলে দাও, রিয়্যাক্ট করে ফেলো। নো রিয়্যাক্ট, মানে রেসপন্ড করতে হবে আমাকে, রিয়্যাক্ট করলে চলবে না। অল্পহারি মানে সবসময় নিজেকে ওই জায়গাটা আজে বাজে, দেখুন না, আমাদের অনেক কিছু আমরা চোখে দেখতে পাবো, অনেক কিছু আমাদের চোখ ওয়াচ করবে, অনেক কিছু কান শুনতে পারবে, অনেক কিছু আসবে, কিন্তু কোথায় কোনটা আমি অ্যাপ্লাই করব সেটা কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। আমি ভাবতাম কমন সেন্স আবার হয় নাকি, দূর, মিটিংয়েই শিখলাম কমন সেন্স। আকবরের রাজসভা বীরবলকে জিজ্ঞেস করছে, তুমি তো এত পণ্ডিত, আচ্ছা বলো তো, সবাইকে জিজ্ঞেস করেছে আমার রাজ্যে কাকের সংখ্যা কত? বীরবল চট করে বললো 4,34,206 জন। 206 বলে কী করে বললে তুমি? গুনতে পাঠাবো আমি। বলে গুনতে পাঠান, যদি বেশি হয় তাহলে জানবেন কাকের বাড়িতে অন্য জায়গা থেকে কাক বেড়াতে এসছে, অন্য দেশ থেকে, আর যদি কম হয় তাহলে জানবেন কিছু কাক অন্য দেশে বেড়াতে গেছে। এটাই হচ্ছে কমন সেন্স। কাজে আমি যেখানে যার সাথে কথা বলছি সে যদি হাউস ওয়াইফ হয়, তাকে তার জায়গায় বোঝানো। এবারে টিটি খুব সুন্দর বোঝাতে নিয়ে এলেছে, বললেন মেয়েদেরকে প্ল্যান শো করতে খুব সুন্দর। তুমি মেয়েরা অনেক সময় বলে না লিস্ট নেই, কীভাবে করব, কাকে বলবো, বলে তাকে বলো তুমি তোমার চেনা জানা ডায়াবেটিক পেশেন্ট কজন, তোমার চেনা জানা লিভারের প্রবলেমে ভোগে কজন, তোমার চেনা জানা গ্যাস অম্বলে ভোগে কজন, তোমার চেনা জানা পায়ের ব্যথায় কাবু কজন, এরকম অনেক কিছু বলেন। আমি জাস্ট লিস্ট করে বলছি, এবার সেই লিস্টটা বানিয়ে ফেলো। যেই লিস্ট বানানো হলো 10-15 জন, এবার তাকে তুমি এই সাপ্লিমেন্টগুলো দিতে পারো, এইগুলো দিতে পারো, এইগুলো দিতে পারো, দেখো তোমার এতটা পিভি জেনারেট হয়ে গেলো, এতটা বিজনেস তুমি জেনারেট করতে পারলে। সহজভাবে কমিউনিকেশনটা খুব সহজ হতে হবে। কমিউনিকেশন সহজ না হলে তো লোকে বুঝবে না, তাই না? আমাকে যখন প্ল্যান শো করতে হবে, কমিউনিকেশনটা সহজ করে করতে হবে। 2 গণিতজ্ঞ রাস্তা দিয়ে যাচ্ছে, খুব পণ্ডিত তারা, 2 জন মাতাল আসছে, 2 মাতালকে 2 গণিতজ্ঞ বলছে আচ্ছা আমরা তো অঙ্ক অনেক জানি, এবার এদেরকে অঙ্ক বোঝাবো। প্রথম মাতাল বলছে কোনো ব্যাপারই না, দাঁড় আমি এক্ষুনি শিখিয়ে দিচ্ছি। ওদের 2 জনকে ডেকেছে, বলো তো 2/3 বড় না 1/3 বড়? 2 মাতাল হতভম্ব হয়ে তাকিয়ে আছে, তাদের মাথাও কাজ করছে না, পেটে অনেক কিছু পড়ে আছে। তখন সেকেন্ড বন্ধু বলে তোর কম্প নয়, তুই সর। আচ্ছা বলো তো, যদি তোমাদেরকে 3টে বোতল দেওয়া যায় সেটা বেশি হবে না যদি তোমাদের 3টে বোতল দিয়ে আমি, যদি 1জন 2 জন থাকো 3টে বোতলে বেশি হবে না 1জন থাকলে তাকে 3টে বোতল দিলে বেশি হবে? তখন কি বলবে তারা? 2/3 বড় না 1/3 বড়? 3টে বোতলে 2 জন ভাগ করে খাচ্ছে আর 3টে বোতলে 1জন ভাগ করে খাচ্ছে, মানে 3 জন বেশি সংখ্যার লোক ভাগ করে খাচ্ছে, কোনটা বড় হবে? এই একটা মানে এই জায়গাটা বোঝাতে হবে, একটা বোতলে 2 জন খাচ্ছে, একটা বোতলে 3 জন খাচ্ছে, কোনটা বড় হবে? তাকে কমিউনিকেশনটা সঠিকভাবে করা, এই যে জায়গাটা আমাকে কমিউনিকেট করতে গেলে সঠিকভাবে করতে হবে, যে আমি কিভাবে কমিউনিকেট করতে পারছি, তাকে সহজভাবে বোঝানো। একটা বাচ্চাকে, সত্যজিৎ রায়ের বিখ্যাত কথা, তাই না? একটা বাচ্চাকে যদি অভিনয় বার করতে হয়, তাহলে বাচ্চাকে সবসময় উনি যেটা করতেন, হাঁটু মুড়ে হাঁটু কেটে বসে বাচ্চার লেভেলে গিয়ে আই কন্ট্যাক্টে গিয়ে কথা বলতেন, যাতে বাচ্চা তার অভিনয়টা নিতে পারে। ঠিক সেরকম আমরাও তাই অল্পহারি শিখেছিলাম। শ্রেণো নিদ্রা, দেখবেন শ্রেণো নিদ্রা অ্যালার্টনেস অফ ডগ, দেখবেন কুকুর দেখবেন কীভাবে থাকে, অ্যালার্ট থাকে সবসময়, কিছু না কিছু, এই চোর এলো, এই কেউ এলো, এই একটা আওয়াজ এলো, কুট করে উঠে পড়লো, সবসময় অ্যালার্ট থাকে। আমাদের শ্রেণো নিদ্রা মানে আমাদের অ্যালার্ট থাকতে হবে। কিসে অ্যালার্ট? যে আমার আশেপাশের টিমমেটসরা অন্য কারোর দ্বারা প্রলুব্ধ হচ্ছে না তো, অ্যালার্ট হচ্ছে না তো, অন্য কোনো এতে চলে যাচ্ছে না তো। বা আমি যখন কোনো মিটিংয়ে আসি, আমি মিটিংয়ে ঢুকে অনেক কিছু শিখলাম, আমি এখানে অনেক লিডারদের দেখলাম, আমি অনেক অবজার্ভ করছিলাম, প্রত্যেকের কাছে দেখবেন নন ভার্বাল কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন দুটো থেকেই শেখা যায়। আমি দেখলাম কী সুন্দর সবাই, কত লিটারেট, কত এডুকেটেড, কত সুন্দর ম্যানার্ড, ওয়েল বিহেভ, প্রতিটা মুহূর্তে শেখা যায়। এই যে শ্রেণো নিদ্রা, তাকেই বলছে অ্যালার্টনেস। আমি কতটা শিখতে পারছি, এই বিজনেসটা করতে গেলে অ্যালার্টনেস লাগে, আমি কতটা শিখছি। এএলএসে গেছি,
মানে একজন দুজন মানে ডায়মন্ড ডিডিসি হচ্ছে মানে তাদের দেখে মানে এটা যদি হতে পারে আমরাও হতে পারি। একজন অনেকের পোশাক দেখে মনে হচ্ছে খুব ঝাইপাই, অনেকের ভীষণ মাটির, মানে সব রকম যে যাকে রিলেট করতে পারেন, যে যাকে যেভাবে নেবেন, অল্প সময়ে ডায়মন্ড হতে পারে, যে যেভাবে নিতে পারে। মিরর এফেক্ট, একটা ঘরে থেকে দুটো কুকুরকে বার করা হলো। একটা কুকুর ছিল স্মাইলি ফেস, তার শরীরে প্রচুরভাবে ডোপামিন হ্যাপি হরমোন বেরোয়। আর একটা কুকুর ভীষণ অ্যাংরি ফেস, তার শরীরে ডোপামিনের কোনো ছিটে ফোটা নেই। কাজেই দুটো কুকুর যখন বেরোলো, একটা কুকুর এগিয়ে গড়গড় করতে করতে বেরোলো, আর একটা কুকুর লেজ নাড়তে নাড়তে বেরোলো। তো একজন ভদ্রমহিলা অবাক হয়ে বলছে, কেন এরকম হলো, কী কারণে হলো? বললো আপনি ঘরে যান তাহলে বুঝতে পারবেন। ঘরে গিয়ে ঢুকলো, দেখলো চারদিকে আয়না লাগানো। যে হ্যাপি সেই ঘরে ঢুকলোকে বাহ, সে তো অনেক লোক দেখতে পাচ্ছে হ্যাপি, তার মতো হ্যাপি ডগ দেখতে পাচ্ছে। আর যে রাগি সে চারপাশে তার রাগি ডগ দেখতে পাচ্ছে, তাহলে সে তো রাগে গড়গড় করতেই বেরোবে, তাই না? কাজে আমি মিরর এফেক্ট, আমি বিজনেসটাকে কীভাবে দেখছি। অনেকে দেখবেন অজুহাত দিচ্ছে, এই অনলাইনে পাওয়া যায়, ওই দোকানে পাওয়া যাচ্ছে, ওই পাওয়া যাচ্ছে, এই আমার স্ন্যাচ করে নিল, আমার করে নিল। আমি যদি ওটাতেই ফোকাসড হই তাহলে কিন্তু আমি বিজনেসটা হারিয়ে যাব। কাজে আমাকে সবসময় সেনও নিতে, আমার অ্যালার্টনেস কি পজিটিভ ভ্যালুয়েবল পজিটিভ থিংস আমাকে নিতে হবে, কোনটা আমার বিজনেসকে এনহ্যান্স করবে। এটা আমরা শিখেছি, সিস্টেমের হাত ধরে শিখেছি। এরপরে যেটা কি বলে গৃহত্যাগী। গৃহত্যাগী মানে কিন্তু আমি ঘর ছেড়ে, সংসার ছেড়ে, বাচ্চা ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে বিজনেস করতে বলছি না। শাশুড়িকে মুখের সামনে বলা, দূর আপনি সংসার চালাবেন, আমি বিজনেস করতে গেলাম, টাকায় তারপর পারলাম না কিছু করতে, এদিকে একুলো গেল ওকুলো গেল, সেটা করতে বলছি না। গৃহত্যাগী মানে লিভিং ফ্রম কমফোর্ট জোন। আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে যাওয়া। যেমন আমার যে কমফোর্ট জোন ছিল, আমি ভীষণ সিনেমা দেখতে ভালোবাসতাম, ভীষণ গল্পের বই পড়তে ভালোবাসতাম, এখনও গল্পের বই পড়ি, গল্পের বই ছাড়ি না। বই এখন তো ফেসবুকেই প্রচুর গল্প থাকে, গল্প পড়ার নেশা ছাড়ি না। যখনই সুযোগ পাই গল্পের বই, ক্রসওয়ার্ড, এগুলো ভীষণ নেশা, মানে ভালো লাগার জিনিস ছিল। কাজে এই জায়গাটায় লিভিং মানে আমার কমফোর্ট জোন কী ছিল, ঘর থেকে অফিস থেকে বাড়ি যাব, বাড়ি গিয়ে ব্যাস চা খাবো, বাচ্চাদের সংসারে রান্নাবান্না করবো, ভালো ভালো খাবার বানিয়ে দেবো, বাচ্চাগুলোকে নিয়ে খেলাধুলা করবো, পড়াশোনা করাবো, এই করবো। সেগুলো সবই করেছি রাত 10টার পরে। টাইম ক্রাঞ্চ ছিল, কেন সত্যিই টাইম ক্রাঞ্চ ছিল, কেন 24 আওয়ার্স আমাদের সবার লাইফে। চাকরি ছিল আমার 10টা থেকে 6:30। সুজাতা বৌদি থেকে শিখেছিলাম, সকালে 1 ঘন্টা আগে ওঠো, রাত্রে 1 ঘন্টা পরে ঘুমোতে যাও, দিনে 2 ঘন্টা বেড়ে যাবে। ওটাকেই অ্যাপ্লাই করেছিলাম। বাচ্চাদেরকে কোনোদিন সন্ধেবেলায় কোলে নিয়ে কাছে নিয়ে পড়াইনি। রাত 10টার পরে বাড়ি ফিরে খেলতে খেলতে পড়াতাম, কেউ মানে মুখ হয়নি, ঠাকুরের আশীর্বাদে সব ঠিক আছে। কাজে এই জায়গাটা না, এই যে টাইম ক্রাঞ্চকে মানে কি, নাথিং এলস, মাইন্ড ম্যানেজমেন্ট কেন করতে হয় বলছে, পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কাজ যদি কেউ থাকে সেটা হচ্ছে মাইন্ড ম্যানেজমেন্ট। কেন মাইন্ড হচ্ছে দেখবেন বাদরের মতো, বাদর যেমন দেখবেন ওই বাজি ওঠানামা করে, কনস্ট্যান্ট ওঠানামা করছে। এই আমি জানি এখানে আপনারা প্রত্যেকে বসে আছেন, আমার কথা শুনছে, তার সত্ত্বেও আপনাদের মনে অন্য চিন্তা ভিড় করে আসছে, কেন এটাই মাইন্ডের সমস্যা। ওটাকে কন্ট্রোল করা ভেরি টাফ জব। সেখান থেকে মাইন্ড ম্যানেজমেন্ট যদি আমি করতে পারি, সেখান থেকে অ্যাক্টিভিটি ম্যানেজমেন্ট করলে আমি তখন প্ল্যানিংয়ে আসবো। প্রিপেয়ার টু প্ল্যানিং মানে প্ল্যানিং টু উইন এবং প্রিপেয়ার টু উইন। প্রিপেয়ার করতে হয়, প্রিপেয়ার করা ভীষণ মাস্ট। প্রতি মুহূর্তে নিজেকে প্রিপেয়ার করতে হয়। আমি খুব গল্প বলতে ভালোবাসি। IIT স্টুডেন্ট, 4 বন্ধু, পরের দিন পরীক্ষা, কিন্তু তার আগের দিন দুঃখের বিষয় একটা বিয়ে বাড়ি পড়েছে ওদের, এবং 4 বন্ধু খুব বিয়ে বাড়ি থেকে পার্টি করেছে, নাচ গান করেছে, মজা করেছে, রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে, হোস্টেলে ফিরতে ঠিক করেছে পরীক্ষা দেবো না। 4 জন মিলে প্রিন্সিপালের কাছে বলেছে, স্যার ভীষণ শরীর খারাপ লাগছে, আমাদের কালকে ফিরতে দেরি হয়ে গেছে, গাড়ির চাকা ফাঁকা, গাড়ি ইয়ে হয়ে গেছিলো, হয়েছিল, গাড়ি বাস্ট করে গেছিলো চাকা, আমরা ওই জন্য দেরি হয়ে গেছে, আমরা আজকে বলছি ঠিক আছে কোনো ব্যাপার না, ডোন্ট ওয়ারি, তোমরা সামনের সপ্তাহে পরীক্ষা দিও। সামনের সপ্তাহে পরীক্ষাটা হলো, 4 জনকে 4টে ঘরে বসালো, 2টো মাত্র কোয়েশ্চেন ছিল, হোয়াটস ইউর নেম আর কোন চাকাটা বাস্ট করেছে। 4 জনের উত্তর এক হবে মনে হয়, কেন? প্রিপেয়ার টু উইন ছিল না, প্রিপেয়ার করেনি। এই বিজনেসটা মজা কি বলুন তো, আমাদের হাতে আপলাইনটা রয়েছে, আপলাইন কাউন্সেলিং বলে একটা অস্ত্র রয়েছে, যে প্রতি মুহূর্তে সে কাছে প্রিপেয়ার করো। আমার আমার প্রোডাক্ট নিয়ে কথা বলতে একদম ভালো লাগতো না। আমার মনে আছে বিজনেসের শুরুতে আমাকে শাশ্বতী কিছু জানি না, কোনো প্রোডাক্ট জানি না, কিছু জানি না, সবে 6টা মাত্র প্রোডাক্ট। আমাকে LOC বলতে দিয়েছিল, তার আগে আমি কোনোদিন LOC বলা কারো দেখেইনি। শাশ্বতী তখন ল্যান্ড ফোনে, টেলিফোনে আমাকে LOC বলেছিল, এই করবে, এই ডেমো দেখাবে, এই করবে, এই সেই বলেছিলাম সাহস করে। কেন? ফেথ, আমি জানি ব্র্যান্ড ভ্যালু আছে প্রোডাক্টের, বিশ্বাস ছিল,
আপলাইনের প্রতি ফেথ ছিল। আপলাইন যা বলছে আমার ভালোর জন্য বলছে, আমাকে কমফর্ট জোন থেকে বেরোতেই হবে। অনেক কিছু পারতাম না, সাজতে পারতাম না, দুল পরতাম না, সাজতাম না, কাজল পরতাম না, কিচ্ছু পরতাম না। টোটাল চেঞ্জ করেছি নিজেকে। একটা জিনিসই পারতাম, সেটা বই পড়তে ভালোবাসতাম, কথা শুনতে ভালোবাসতাম। এই দুটো প্লাস পয়েন্ট ছিল, বাকি সব মাইনাস পয়েন্ট ছিল। সেখান থেকে আমরা তৈরি করেছি নিজেদেরকে। মানে একদম এই জায়গাটা কি বলুন তো, আমি যেটা দেখেছি, সিস্টেম আমাদের শেখায় ভীষণ সহজ বিজনেস যদি আমরা সিস্টেমে হাতটা ধরি। সিস্টেমের হাতটা শক্ত করে, প্রসেস, যেটা তীর্থঙ্কর টিটিবারে মিটিংয়ে বারবার করে বলছে, প্রসেস, ওর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। ডায়মন্ড পেতে চাইছি, অথচ কোল আন্ডার প্রেশার না গেলে ডায়মন্ড হবে? রামধনু পেতে চাইছে, বৃষ্টিতে না ভিজলে রামধনু হবে? হবে না তো। কাজে এইগুলো বৃষ্টিতে ভিজ যাবে, এগুলো শিখেছিলাম সিস্টেমের হাত ধরে। এবং 100% প্রোডাক্ট ইউজ, কোনো সমস্যা ছিল না। কেন আমার নতুন প্রোডাক্ট ব্যবহার করতে ভালো লাগতো, আমি ভীষণ প্রোডাক্ট লয়াল। আমি জানেন তো, যে কোনো হোটেলে খেতে গেলেও ওই যে সাবান দেওয়া থাকে না, ওদের কন্টেনার, আমি কোনোদিন ধুই না, আমি জল দিয়ে ধুই। আমি ভীষণ প্রোডাক্ট লয়াল। আমাদের ইভেন আমার ছেলেমেয়েরাও বাড়িতে প্রোডাক্ট লয়াল। কেন আমাদের বাড়িতে সমস্ত প্রোডাক্ট আমরা ইউজ করি, সমস্ত হেলথ সাপ্লিমেন্ট খাই, দুজনেই 60 হয়ে গেছে। কাজেই অনেকেই দেখে বলে, এবারে সীমা দেখে বললো, তোমরা দুজনে কী করে একই রকম আছো? ALS দেখে বললো, মোটেই একই রকম নেই, চুলে টাক পড়ে গেছে, সবই হয়েছে, কিন্তু তবু ফিট আছি। কেন? থ্যাঙ্কস নিউট্রিলাইট, থ্যাঙ্কস অ্যামওয়ে, থ্যাঙ্কস স্কিন কেয়ার, প্রতিটা প্রোডাক্ট। এই যে প্রতিটা প্রোডাক্ট নিজেদেরকে আমরা শিখেছি। ম্যাজিক কর্নার বানানো, ইনহোম শপিং কথাটা নতুন শিখেছিলাম, শুনেছিলাম, কিন্তু এটা কিন্তু ছেলেরা কিন্তু আগে থেকেই জানে। যে ছেলেরা সিগারেট খেতে শেখে, দেখবেন প্রথম সিগারেটটা আপনারা বলুন তো, অনেস্টলি বলুন তো, নিজে কিনে খেয়েছেন? নিজে কিনে কেউ খাননি। একটা বন্ধু খেতে শিখেছে, কিনে নিয়ে এসছে, আপনাকে দিয়েছে, ইনহোম শপিং ওটা, তাই না? আপনি টান দিয়েতে শিখেছেন, সেখান থেকে নিজে কিনতে শিখেছেন। এটা হচ্ছে ইনহোম শপিং। আমি শিখেছিলাম, নিজে যে প্রোডাক্টটা ব্যবহার করছো, যে কোনো জায়গায় যেতাম, বন্ধুদের বডি লোশন অফিসে সবাইকে মাখাতাম। ইনহোম শপিং, ম্যাজিক কর্নার, বাড়িতে ম্যাজিক কর্নার সাজাও। কাজে 100, এখন তো অনেক সুবিধে। এখন তো মানে অনলাইনে একটা ব্রডকাস্ট গ্রুপ বানান হোয়াটসঅ্যাপে, তাকে সেখানে ছোটো ছোটো করে প্রোডাক্ট নিয়ে ছাড়ুন, ওইখান থেকে আমার ক্লায়েন্ট বেস তৈরি হয়ে যায়। এবারে ALS-এ দেখলাম ডায়মন্ড গেছে 40,000 ক্লায়েন্ট, বলছে 40,000 লোকেদের আমি লাইফস্টাইল চেঞ্জ করেছি, মর্নিং নিউট্রিশন নিয়ে কাজ করেছে, বুঝতে পারছেন? তবে তারা ডায়মন্ড গেছে। 40,000 লোকে, তারা কিন্তু ডিস্ট্রিবিউটার কতজন বলছে না, তারা বলছে 40,000 লোকের লাইফ চেঞ্জ করেছি। কাজে এই জায়গাটা কি বলুন তো, এই জায়গাটা আমাদের মানে ভীষণভাবে কাজ করতে হবে। মানে আমাদের বোধহয় মানে নিউট্রিলাইট নিয়ে ভীষণ স্মার্ট হেলথ নিয়ে কাজ করার জায়গা রয়েছে। কাজে ওই জায়গাটা আমাদের ভাবতে হবে। আর একটা যেটা আমি বলবো বারবার করে, যেটা আমি শিখেছি, যেটা বারবার করে মনে হচ্ছে শেখা দরকার, মানে আপলাইন কাউন্সেলিংয়ে করতে গিয়ে না, আমাদের আপলাইনটা ছিল আমাদের থেকে বয়সে ছোট ছিল। তা যেটা হয়, ইগো তো থাকে, চাকরি করি, বয়সে বড়। তখন না রামকৃষ্ণদেবের একটা গল্প মনে পড়েছিল, অসিতাবতার কাছ থেকেই শুনেছিলাম, কারোর কাছ থেকেই শুনেছিলাম। স্বামী বিবেকানন্দ জানেন সবচেয়ে বেশি মানে ভীষণভাবে চ্যালেঞ্জিং টোনে সবসময় কথা বলতেন। বলছে গুরুর আবার দরকার কি? উনি তখন কমণ্ডলটা তুলেছেন, বলেছে এটা কি? বলছে কমণ্ডল। কিসের তৈরি? বলছে তামার তৈরি। বলছে তামার, দেখ কমণ্ডল হলে হবে, তৈরি করতে গেলে শুধু তামার থাকলে হবে না, কামার লাগে। কে তৈরি করেছে? কামার তৈরি করেছে। আমাদের বিজনেসটা ঠিক তাই। আমি যত বড়ই এডুকেটেড হই না, আমার যদি নুলিয়া আপলাইন হয়, তার হাতটাও ধরতে হবে, কারণ সে আমার আগে সিস্টেমে এসছে, সে শেখাবে, তাই না? যেমন গুরু, মানে কৃষ্ণেরও মানে দ্বৈপায়ন ঋষি, মানে সবারই গুরু লাগে, কৃষ্ণেরও গুরু ছিলেন। কাজে প্রত্যেকের গুরু লাগে। দেখুন অর্জুন আর কৃষ্ণ আর হনুমান, আপনারা এই তিনটে আমরা ক্যারেক্টার জানি। পাওয়ার অফ সাবমিশন, আমার যদি আপলাইনের প্রতি সাবমিশন যদি না থাকে, তাহলে কি আমি বিজনেসটা শিখতে পারবো? অর্জুনও শিষ্য ছিল কৃষ্ণ, শিষ্য বলবো না, অর্জুনকে গাইড করেছিলেন কৃষ্ণ। এবং হনুমান দেখুন ছিলেন রামের ভক্ত ছিলেন। কার মন্দির আছে? অর্জুনের মন্দির আছে, হনুমানের মন্দির আছে। কেন? সাবমিশনটা চূড়ান্ত। এই বিজনেসটা ঠিক তাই। আমার যদি সাবমিশন চূড়ান্ত থাকে, আমি যদি 100% প্রোডাক্ট লয়াল হই, আমি যদি সিস্টেমের হাত ধরি, তাহলে কিন্তু আমি বিজনেসটা এগোতে পারবো। কেন? আপলাইন আর কিচ্ছু না, আপলাইন হচ্ছে আমাকে রাস্তা দেখাবে। কেন? সে আমার আগে। কোন আপলাইন? সাকসেসফুল আপলাইন, যে আপলাইন অ্যাক্টিভ আপলাইন। আমি স্লিপিং আপলাইনের কথা বলছি না, অ্যাক্টিভ আপলাইন। তাদের হাত যদি আমরা শক্ত করে ধরি, আমাদের ড্রিমটাকে যদি পাওয়ারফুল করি, ক্রিস্টাল ক্লিয়ার করি, প্রতি মুহূর্তে যদি নলেজ নিই, আমি জানি
আমরা ভালো বিজনেসে করতে পারবো, ভালো বিজনেসে রয়েছি। দেখুন, একটা বিজনেসকে এক একজন এক এক রকমভাবে দেখবে। এই সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা গল্প পড়েছিলাম, একটা জায়গায় একটা পাথর পড়ে আছে, পাথরকে দেখে যখন একটা চোর দেখছে তার রিয়ালাইজেশন হচ্ছে, ওরে বাবা কত মাল ঝেড়েছো তুমি, ঘাপটি মেরে বসে আছো। ওই একই পাথরকে দেখে একজন সাধু বলছে, বাবা তোমার এত বড় এত বেশি সাধনা করেছে, তোমার মোক্ষ লাভ হয়ে গেছে, তুমি এত বেশি, তোমার কোনো সার নেই। একই পাথর, এক একজন এক এক রকম রিয়াক্ট করছে। এই বিজনেসটা ঠিক তাই, একই বিজনেস। কেউ বলছে প্রোডাক্ট কস্টলি, তোর বিজনেস হয় না, আমার কাকা করেছিল। কেউ বলছে, কে বলেছে, আমি আমার দাদাকে দেখেছি ভীষণ সাকসেসফুল, ভীষণ ভালো বিজনেস। একই বিজনেস, কেন? যে নিজের সাথে ভ্যালু অ্যাড করতে পেরেছে সে বিজনেসটাকে এক এক রকম চোখে দেখছে। আমাদের আপলাইন শিখেছে বিজনেসটাতে ভ্যালু অ্যাড করতে হয়। কীভাবে ভ্যালু অ্যাড করতে হয়? একজন মার্চেন্টের কাছে একটা বাচ্চা ছেলের একটা পাথর নিয়ে এসছে। পাথর নিয়ে তার কাছে জিজ্ঞেস করেছে এই পাথরটার দাম। প্রথমে একজন বাবা তার প্রথম থেকে বলে, এটা বাবা তার পাথর দিয়ে বলেছে, তুমি যদি সেলসম্যান হতে চাও ভালো করে এই পাথরটা বিক্রি করে এসো। তা পাথরটা প্রথমে একটা আলু যে বিক্রি করে তার কাছে নিয়ে গেছে। সে বলেছে কত দেবে? বলেছে তোমাকে আমি 2 বস্তা আলু দিতে পারি। একটা মুদির দোকানে গেছে, বলেছে 2 বস্তা চাল দিতে পারি। এইভাবে এগোতে এগোতে সে একটা হিরের দোকানে গেছে, হিরের ব্যবসায়ী বলেছে তোমাকে আমি এর বদলে 2 লাখ টাকা দিতে পারি। যখন সত্যিকারে একজন জুয়েল, মানে যে জুয়েল চেনে, তার কাছে যখন গেছে, সে তখন ওই পাথরটাকে একটা লাল শালু পেতে পাথরটাকে রেখে তার চারপাশে কুর্নিশ করে প্রণাম করে বলেছে এর দাম দেওয়ার ক্ষমতা আমার নেই। আমাদের বিজনেসটা ঠিক তাই, যারা বোঝে তারা করে, তারা শেখে। এই বিজনেস যে বুঝবে, যা রক্তে ঢুকে যাবে। দেখুন, আমি অ্যামওয়েতে ঢুকেছি, নাথিং এলস। যখন অ্যামওয়ে আমার মধ্যে ঢুকবে তখন কিন্তু অ্যামওয়ে কাজ করবে। কিন্তু আমাদের দুজনের মধ্যে না প্রথম দিন থেকে এটা ঢুকে গেছিলো। যার জন্য আমরা ড্রিম বিল্ড করতাম ছোটো থেকে। বাচ্চাদের ভীষণভাবে মিটিংয়ে যখন আসতাম, বাচ্চা ভীষণভাবে কাঁদতো, আচারি পিচারি করে কাঁদতো। ড্রিম বিল্ড করতাম, এখনও নাতনিকে নিয়ে করি। ভাসুরপুর মেয়ে আছে আমাদের, তার সাথে ড্রিম বিল্ড করি। কীভাবে ড্রিম বিল্ড করি? তাকে বলি, দেখো সে রোজ অবনি যেতে চায় না, তুমি যদি অবনি যেতে চাও তাহলে তোমাকে আমাদের মিটিংয়ে যেতে দিতে হবে। কেন? নাহলে পয়সা আসবে না, পয়সা না আসলে তুমি কী করে অবনি মলে যাবে? ওখানে তো অনেক কিছু গেমস খেলবে তুমি। এই যে ড্রিম বিল্ড, প্রতিনিয়ত তাদের কাছে একটা ভিশন ক্লিয়ার করা, টিমমেটসদের কাছে ভিশন ক্লিয়ার করা, এই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত আমাদের আপলাইনদের হাত ধরে শিখে চলেছি। আপলাইন আর কিছু না, আপলাইন আমাদের জীবনে সত্যি আমি মনে করি বলে দে আর লাইক অ্যাঞ্জেলস। মানে তারা যদি না থাকতো আমরা দুজনে বোধহয় আজ কোথায় ওই ছাপার মাছিমারা কেরানি হয়ে শেষ জীবনে ধুকতে ওই পেনশন নিতে ব্যাংকের লাঠির ওপর ভর করে হয়তো পেনশন নিতে যেতাম। আজকে কিন্তু আমাদের আপলাইনরা ছিল বলে 16টা কান্ট্রি ঘুরেছি, রিসেন্টলি কোচি ঘুরে এলাম, এবং প্রচুর লাইফস্টাইল নিজেদের ধরুন অনেক কিছু মানে অ্যাসেটও হয়েছে, অনেক কিছু হয়েছে, ছেলেমেয়ে মানুষ হয়েছে, হোম ফ্রন্ট স্ট্রং হয়েছে, সব কিছু হয়েছে থ্রু দিস বিজনেস। কেন? আপলাইন আমাদের প্রতি মুহূর্তে গাইড করেছে। জয়দ্রথবধ গল্প কি করেছিলেন? জয়দ্রথবধের গল্প তো আপনারা জানেন, মহাভারতে কৃষ্ণ অর্জুন জয়দ্রথকে বধ করা যাচ্ছে না, একটাই শর্ত ছিল, সূর্য ডোবার আগে মারতে হবে। কিছুতেই পারছেন না অর্জুন। কৃষ্ণ তখন কি করেছিলেন? সূর্যদেবকে বলেছিলেন কিছুটা সময় তুমি লুকিয়ে যাও। কেন? লোকে সতের সাথে থাকে। আপনারা অনেকে হয়তো যারা উন্নাসিক তারা হয়তো বলবে এটা কি অধর্ম। এটা অধর্ম না, এটা ধর্ম। কেন? তুমি অশ্বত্থামা হতো ইতিগজ, এটা অধর্ম নয়, ধর্ম। কাজে ওখানে তখন সূর্য যখন লুকিয়ে গেল তখন কি করলো? যেই সূর্য, ওরা ভালো জয়দ্রথ মানে চিৎকার করে, সব যত রথীরা ওকে ঘিরে ধরছে তাদের মাঝখানে চিৎকার করে নিজে উঠে দাঁড়ালো যে আমাকে মারতে পারেনি। সেই মুহূর্তে কী হলো? সূর্য একটুখানি সরে গেল। কৃষ্ণ তখন অর্জুনকে কী নির্দেশ দিল? গান্ডি ওঠাও, ধনুক তীর চালাও। এখানেও তাই, আপলাইন তাই। সঠিক সময়, যে সময় দেখবে আপলাইন তুমি নেগেটিভ, আমাদের নেগেটিভিটি আসে, সবার আসে, কেন আমরা সাধারণ মানুষ, নেগেটিভ গ্রাস করবে প্রতি মুহূর্তে। চ্যালেঞ্জ ছুটছে আত্মীয় স্বজন থেকে শুরু করে চেনা লোকের, এখনও করছিস? সেদিকে আমার কাছে বন্ধু বললো, এখনও করছিস? এখনও এমবেতে আছিস? এখনও একই কথা? অনেক তো বয়স হলো, একটু বলবে। কিন্তু আপলাইন প্রতি মুহূর্তে বিশ্বাস জোগাবে, না এই বিজনেসটা কাজ করে, এটা হয়। ছোট ছোট লিটিল অ্যাকশন, লিটিল অ্যাক্টিভিটিস। একটা নুড়ি ছোট্ট পাথর দেখবেন জলে কত রিদিম এফেক্ট আনে। এবারে গিয়ে শিখলাম বি ইউনাইটেড, রিদিম মানে তুমি যদি কোনো একটা কাজ করতে চাও, পাওয়ার অফ ইউনিটি, বি মানে রিদিম আনো, ছন্দেতে চলো। কাজে এই বিজনেসটা করতে গেলে চলুন আমরা আপলাইনে হাতটা শক্ত করে ধরি। তার আগে হাজব্যান্ডের সাথে হোম ফ্রন্ট ঠিক করি,
বাড়ির রিলেশন, বাচ্চাদের সাথে রিলেশন ঠিক করি, প্রত্যেকের সাথে ড্রিমটাকে ক্রিস্টাল ক্লিয়ার করে টিমমেটসদের ভালোবাসা দিই। রিলেশনশিপ আর কিচ্ছু না, শক্ত হাতে কোনো কিছুকে ধরা নয়। যদি আমি একটু আগে এগোতে চাই, ধরুন কারো এর কাছে যেতে চাই, আমি এগোলে সে কমফর্ট ফিল করবে। যদি একদম ওপরে দাঁড়িয়ে যায় কমফর্ট ফিল করবে না। জাস্ট একটু কমফর্ট রিজিয়নে থেকে তার সাথে রিলেশন রাখা। পাখিকে যদি বেশি চেপে ধরে দিই পাখি মরে যাবে, উড়বে না। কাজেই আমরা যদি এগোতে চাই আমাদের ডানাকে মেলতে হবে, তাই না? আমাদের ডানা কি? নলেজ, আমাদের স্কিল, আমাদের লার্নিং স্কিল, এবং আমাদের শুধু তাই নয়, আমাদের সবচেয়ে বড় যেটা চেঞ্জেবিলিটি, নিজেদেরকে বদল করার ইচ্ছে। কাজে নিজেদেরকে যদি বদল করার ইচ্ছেটা যদি জারি রাখতে পারি, আমি জানি এই স্টেজ আমাদের সবার জন্য থাকবে। থ্যাংক ইউ, নাইস টকিং টু ইউ। রিয়েলি ভীষণ ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। ওকে, 7:30 বাজলে আমাকে লাল কার্ড দেখাবে। ওকে, অফিসের কথা শুনলেন। অফিস অনেক আগে রিটায়ার করে গেছে। অফিস মানে অফিসে কাজ করা বা করা খারাপ কিছু না, কিন্তু অফিসে চাকরি করে যে যেমনই চাকরি করুন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম এক্সপেক্ট করা মানে গোল ঘরে কোনা খোঁজার মতো ব্যাপার। এই দুটো কখনোই স্যাটিসফ্যাকশান আসবে না আর কি। যদি হয় তাহলে ফ্রাস্ট্রেশন আসে। ফ্রাস্ট্রেটেড হয়ে একজনকে আমি রেজিগনেশন দিতে শুনেছি, ওয়ার্ল্ডের সব থেকে শর্টেস্ট রেজিগনেশন। তাতে লেখা ছিল যে টু দ্য ম্যানেজিং ডিরেক্টর সাচ অ্যান্ড সাচ কোম্পানি, ডিয়ার স্যার, থু ইউর সিনসিয়ারলি। মানে এই হচ্ছে শর্টেস্ট রেজিগনেশন আমি শুনেছি এখনো পর্যন্ত। তো যাই হোক, অফিস মানেই কিন্তু কিছুটা হল্লা ঝামেলা থাকবে আর কি, সেগুলো নিয়েই বিজনেসটা করতে হবে। আচ্ছা, শান্তির ইংরাজি কি? শান্তির ইংরাজি পিস, আর অশান্তির ইংরেজি অফিস, মানে অফিস আর কি। যাই হোক, এটা মাথায় থাকলে তাহলে চাকরি করতে পারবেন নিশ্চিত মনে। এইটা আর একটা ব্যাপার হচ্ছে, মলি যেটা বললো যে একটা লোকের 40,000 কাস্টমার শুনেছে, গ্রেট, কিন্তু প্লিজ আপনারা ওই শুনে এক্সাইটেড হয়ে 40,000 কাস্টমার করতে যাবেন না। আপনাদের নিজেদের, ওর যেটা সুবিধা হচ্ছে আপলাইন কাউন্সেলিং করে, আর আমাদের আপলাইনরা যেরকমভাবে বলবে, যেরকমভাবে হাত বাড়িয়ে দেবে, যেরকমভাবে অ্যানালিসিস করবে, কারণ বিজনেস টেস্ট অল অ্যাবাউট ব্যালেন্সিং। লোকও আনতে হবে, তাকে প্রোডাক্টও রিটেল করতে হবে। কাজেই ডিস্ট্রিবিউটর আনাও ইজ এ প্রসেস। এই ব্যালেন্সটা যে যেমন করবে সে তেমন রেজাল্ট পাবে। আর এই মিটিংয়ে আসাটা ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাটেন্ডিং দ্য মিটিং মানে কি? বেসিক্যালি 4 বেসিক্স। 4 বেসিক্সের ফার্স্ট বেসিক কি? শো দ্য প্ল্যান অ্যান্ড শেয়ার দ্য প্রোডাক্ট। সেকেন্ড বেসিক কি? শো দ্য প্ল্যান অ্যান্ড শেয়ার দ্য প্রোডাক্ট। থার্ড বেসিক কি? শো দ্য প্ল্যান অ্যান্ড শেয়ার দ্য প্রোডাক্ট। ফোর্থ বেসিক কি? শো দ্য প্ল্যান অ্যান্ড শেয়ার দ্য প্রোডাক্ট। এর একটা পোশাকি নাম আছে। প্রথমটা কি? লিস্ট বিল্ডিং। পারপাস কি? শো দ্য প্ল্যান অর শেয়ার দ্য প্রোডাক্ট। তারপরে কোয়ালিফাই অ্যান্ড ইনভাইট, তার কি অবজেক্ট কি? যে শো দ্য প্ল্যান অ্যান্ড শেয়ার দ্য প্রোডাক্ট। তারপরে এটা অবভিয়াসলি শো দ্য প্ল্যান, শেয়ার দ্য প্রোডাক্ট। আর তারপরে ফলো আপ অ্যান্ড ফলো থ্রুটা, ইউ হ্যাভ শোন দ্য প্ল্যান অ্যান্ড ইউ হ্যাভ শেয়ার দ্য প্রোডাক্ট। সেইটা নিয়ে আলটিমেটলি বেসিক থেকে বেরিয়ে চলবে না, এবং এর মধ্যে আমাকে চুবে থাকতে হবে। তার কারণ হচ্ছে যে এই টোটাল সিস্টেমটার মধ্যে অ্যাটাচ হতে গেলে আপনাকে কিন্তু এই 4 বেসিক্সের মধ্যেই থাকতে হবে। এখন ইনফ্যাক্ট আমরা কোথায় অ্যাটাচ হতে হয়, কোথায় ডিটাচ হতে হয় সবসময় গুলিয়ে ফেলি। দেখবেন বাথরুম অ্যাটাচড বাথ, ডিটাচ প্যারেন্টস। কোথায় অ্যাটাচমেন্ট লাগে, কোথায় ডিটাচমেন্ট লাগে আমরা বুঝতে পারি না। অ্যাটাচ বাথ, ডিটাচ প্যারেন্টস, বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছি বাবা মাকে। যদি কোথায় অ্যাটাচমেন্টটা লাগে আর কোথায় ডিটাচমেন্টটা লাগে অনেক সময় আমরা গুলিয়ে ফেলি। প্রপার অ্যাটাচমেন্ট হচ্ছে কিন্তু এখানে। আমি চাইছি সাকসেসফুল হব, অথচ আমি দিদি নাম্বার 1-এ বসে আছি, তাহলে কি আমার প্রপার অ্যাটাচমেন্ট হলো? সেইখানে কিন্তু আমাকে একটু বিচার করতে হবে যে আমি কোথায় আছি। সেই জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। কোনো জিনিস না শর্টকাটে হয় না। অনেক জিনিস আমরা ভাবি শর্টকাটে হয়ে যায়, শর্টকাটে অনেক সময় বুঝতেই পারে না। আমি একদিন হাজরার মোড়ে দাঁড়িয়ে আছি, একটা মিনি বাস এলো। মিনি বাসে লেখা টাপুস্টে টু হাফাসাস্টে। আমি ভাবলাম এটা কি, জার্মানিতে দাঁড়িয়ে আছি না কোথায়, রাইন নদীর পাশে? তাই কিছুই বুঝতে পারছি না বাসটা কোথায় যাবে। টাপুস্টে টু হাফাসাস্টে। তারপরে পুলিশটাকে জিজ্ঞেস করলাম, দাদা বাসটা কোথায় যাবে? বলে বুঝতে পারছেন না, টাপুস্টে মানে টালিগঞ্জ পুলিশ স্টেশন, আর হাফাসাস্টে মানে হাওড়া ফায়ার সার্ভিস স্টেশন। ওটা আমার বাড়ির পাশে, আমার বাড়ির পাশের বাস আমি চিনতে পারছি না। তাতে লেখা আছে টাপুস্টে টু হাফাসাস্টে। কি বুঝবেন আপনি? বুঝুন, জার্মানিতে আছেন না লন্ডনে আছেন, কোথায় কি মেসেজ যাচ্ছে বুঝতে পারছেন। এই কোনো জিনিস না শর্টকাটে হবে না, আর ভয় পাওয়ারও কিছু নেই তার মধ্যে। সেই টিচারকে জিজ্ঞেস করেছিল, টিচার স্টুডেন্টকে জিজ্ঞেস করেছে পুজো ছুটে করে বেড়াতে যাচ্ছে, বলছে তিরুবনন্তপুরম। বলে এসে লেখো তো ভাই। বলে না স্যার, আমি পুরী গেছিলাম। মানে শর্টকাটও, ভয় পাওয়ারও কিছু নেই, আবার শর্টকাটেও কিছু নেই। এই দুটোকে মাথায় রাখলে কিন্তু ব্যালেন্সটা ঠিক করে আপনারা রাখতে পারেন। ভয় পাওয়ারও কোনো কারণ নেই। দেখুন একটা জিনিস,
মানে হয়তো আপনারা ভালো অবস্থায় আছেন, কেউ বেটার চাকরি করছেন, কেউ বেটার এস্টাবলিশমেন্টে আছেন। এখানে সুজাতা বৌদির একটা কথা আমি কোট করতে চাই, যে উনি বলেছিলেন যে সোয়েট ইন পিস সো দ্যাট ইউ ডোন্ট নিড টু ব্লাড ইন ওয়ার। সুজাতাদি আপনার নিশ্চয়ই মনে আছে যে আমি হয়তো একটু বেটার কন্ডিশনে আছি, এই সময় ঘামটা ঝরান ভাই, কারণ বিপদ এসে গেলে যখন আপনার দেয়ালে পিঠ থেকে যাবে তখন উঠে দাঁড়িয়ে লড়াই করাটা বোধহয় একটু টাফ হয়ে যাবে। তখন এখন হয়তো ভালো জায়গায় আছেন, কনগ্র্যাচুলেশনস, কিন্তু কালকেই ভালো জায়গাটা নাও থাকতে পারে। সেই জন্য সোয়েট ইন পিস, এই সময় ঘামটা ঝরান, দিস ইজ দ্য রাইট টাইম টু ওয়ার্ক অন ইট। সেই জন্য এটা আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে ইমিডিয়েটলি স্টার্ট আপ করার জন্য। ইরফান খানের নাম শুনেছেন? মারা গেলেন ভদ্রলোক, আর্টিস্ট ছিলেন, অনেকে নাম শুনে। উনি ওনার ডেথ বেডে শুয়ে একটা খুব ইম্পর্টেন্ট লাইন বলেছিলেন, আপনাদের সবার জন্য এটা অ্যাপ্লিকেবল, আমার জন্য তো অ্যাপ্লিকেবলই। উনি বলেছিলেন যে লাইফ ইজ নট শর্ট, উই স্টার্ট লেট। লাইফ ইজ নট শর্ট, উই স্টার্ট লেট। এখনও অনেক হয়তো ভাববেন যে যাচ্ছি, করছি, হতে পারে প্রোক্রাস্টিনেশন যেটাকে বলে, কাল করছি, দেখছি। লাইফ আপনাকে কিন্তু আমরা ডিলে হয়ে যাচ্ছে, যত ডিলে করব তত কিন্তু আমাদের সব কিছু দেরি হয়ে যাবে। লাইফ ইজ নট শর্ট, তার মানে তো আনলিমিটেড নয়। সেই জন্য একটা লেভেল থেকে আমাদের বুঝতে হবে যে উই শুড নট ডিলে এনিমোর, কাল থেকে মানে আজ থেকেই শুরু করতে হবে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন আমরা যে দেশে বাস করি, কিছু লোক না বলবে, কারণ ভারতবর্ষের জাতীয় খেলা হচ্ছে কবাডি। কবাডিতে কী হয়, ঠ্যাং ধরে টেনে ফেলে দিতে পারলে ভালো হয়, ফেলে দিলেই আমি জিতে যাব। লোককে ফেলতে পারলেই জিতে যাব, কারণ পৃথিবীর সবথেকে বড় যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র। আপনাকে সব সময় সেটাকে ফেস করতে হবে। কাজেই তারপরে ওঠার জন্য যে মানসিক দৃঢ়তা লাগে, সেইটা কিন্তু আমাদের আপলাইনদের সাথে এই সিস্টেমে প্লাগিং করলে কিন্তু আমরা সেই জিনিসটা পাবো। আর কী হয় জানেন তো, লিটল সাকসেস ইজ এ ট্র্যাপ। আমি একটা ছোটো চাকরি করি, মনে হচ্ছে ঠিক আছে ডাল ভাত সংস্থা হয়ে যাচ্ছে, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ছে, সব কিছু ঠিকঠাক। এই লিটল সাকসেস ইজ এ ট্র্যাপ, এর থেকে বেরোতে চায় না মানুষ। সেই জন্য আমরা হয়তো একটু যারা বেটার কন্ডিশনে আছি, তারা এই ট্র্যাপ হয়ে গেলে কিন্তু খুব মুশকিল। আমাকে বুঝতে হবে উইচ ইজ রাইট। রাইট ইজ রাইট ইভেন নো ওয়ান ডাজ ইট, অ্যান্ড রং ইজ রং ইফ এভরি ওয়ান ইজ ডুইং ইট। আপনাকে বুঝতে হবে যে কোনটা রাইট কোনটা রং। যদি সেটা হয় তাহলে কিন্তু আমাকে সব সময় কিন্তু এই অ্যাসোসিয়েশনটা করতে হবে। মিটিংয়ে আজকে অনেকে না আসে, হয়তো অন্য কাজ করছেন, তাদের ভালো, তাদের আমি মানে কামনা করি, বাট আমাকে কিন্তু বুঝতে হবে যে এটা করার জন্য। আর এই 4 বেসিক্স বা 9 স্টেপ, এগুলো কিন্তু বিল্ডিং রিলেশনশিপ। বিজনেস ইজ অলওয়েজ বিল্ডিং রিলেশনশিপ। আপনাকে কিন্তু উঠে নেমে খেলা জানতে হবে, তাই না? তার জন্য মানে আপস অ্যান্ড ডাউনস। দেখুন আপনারা এরকম করুন তো, দেখুন গরম বেরোচ্ছে তো করুন, ঠান্ডা বেরোচ্ছে। দেখুন একই মুখ থেকে আপনি গরমও বার করতে পারেন, ঠান্ডাও বার করতে পারেন। কার সাথে কী বিহেভ করছেন, কী রিলেশনে আপনি তাকে ট্যাগ আপ করতে পারছেন, সেটা ডিপেন্ড করছে আপনার ভার্বাল মুখের ওপর। নেক্সট হচ্ছে ইউজিং দ্য প্রোডাক্ট। দিস ইজ অলসো ভেরি এসেন্সিয়াল। কিন্তু কী পারপাসে আমি প্রোডাক্ট ব্যবহার করব? আমি এই বিজনেস করার আগে মলি সানসিল্ক ব্যবহার করতাম, আমি পিওর সিল্ক ব্যবহার করতাম। দুটো সিল্কই কিন্তু কোনো কাজে লাগেনি আমাদের, কোনো ইউজই, মানে সানসিল্কও ইউজ করা কিছু হয়নি, পিওর সিল্ক ইউজ করেও কিছু হয়নি। দেখুন আমার চুলের কী অবস্থা। তো ন্যাচারালি প্রোডাক্ট ইউজ, তার পারপাস কি, বেনিফিটস কি, এটা যদি আমি ইউজ করতে মানে অ্যানালিসিস করতে পারি, তাহলে কিন্তু আমি প্রোডাক্ট ইউজে কোনো রকম কার্পণ্য করবো না। অনেকে বলতে গিয়ে শুনেছি, ধর বাজে কথা বলে, এই 50,000 টাকা লাগে, লাগে গাড়ি, অনেকে বলে গাড়ি কিনে মুখে ধোঁয়া করে। দেখুন এই জিনিসগুলো আমরা আমি ধরুন 0%, 3%, 6%, সেখানে ডায়মন্ড ইনকাম বলা না বলাই ভালো। কিন্তু অনেকে বলেন যে এটা বাজে কথা বলছে। এই বাজে কথাটা বলে যদি নিজের মধ্যে কোনো রকম আসে, সেটা কিন্তু লাই, ইটস নট এ লাই, মেবি ইটস এ হোয়াইট লাই। হোয়াইট লাই বলা কিন্তু খারাপ না। একটা বাচ্চা এখানে খেলছে, ওখানে একটা কুয়ো আছে, বড় কুয়ো আছে, আমরা ওখানে বলি না এই খেলিস না, ওখানে ভূত আছে, জুজু আছে। ইজ ইট এ লাই? এটা ভূত আছে না জুজু আছে, আছে ওখানে কিছু, কিন্তু আমি কেন বলি ওর ভালো হবে বলে? ইটস নট এ লাই, ইটস এ হোয়াইট লাই, তাই না? সেই জন্য ভীষণ এখানে ইদার ইউ রুল ইট অর রোল ইট, এটা কর্পোরেট সেক্টরের নিয়ম। আপনি ইদার রুল করুন অর বি রোল্ড, আপনি একটা রোল প্লে করুন কারোর জন্য। এখানে আপনি রুল করবেন না রোল করবেন, ইটস ইউর চয়েস। সো ভেরি ইম্পর্টেন্ট যে এই ফিল্ডটাতে আপনি রুল করা যায়। আমি অফিসে একটা রোল প্লে করতাম, সেই জন্য আপনাকে কিছু কিছু কাজ করতে হবে। এখানে যদি বিজনেসটা সিরিয়াস করতে চান, ব্যাচেলার ডাজেন্ট রিমেন ব্যাচেলার আফটার ম্যারেজ। বিয়ের পরে কি ব্যাচেলার থাকে? তা নয় কিন্তু। তাই জন্য এই বিজনেসে যদি আপনি জয়েন করেন, তারপরে বলছেন না মিটিংয়ে আসবো না, কিছু করবো না, করবো না, তাহলে আপনি এখনও ব্যাচেলারের মতো বিহেভ করছেন। ইটস নট রাইট। সো এখানে আমাকে কিছু রেকটিফাই করতে হবে, কিছু কারেকশান করতে হবে। যা যা কিছু দরকার আমাকে কিন্তু সেই জিনিসটা করতে হবে। এখানে দরকার হচ্ছে আপনাকে যে প্রোডাক্ট ব্যবহার করা,
আমাদের 4 বেসিক্স করা, আপলাইনদের সাথে কাউন্সেলিং করা, যা যা কিছু দরকার আছে এভরিথিং, আমাকে কাস্টমার বেস তৈরি করা, অবভিয়াসলি ইটস এ পার্ট, কাস্টমার তৈরি করতে হবে, যতগুলো বেশি সম্ভব কাস্টমার তৈরি করতে হবে, সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবং কেন করছেন অনেকে আবার মানে কারণ হয়, কারণ বলে। বাবা সেই ছেলেকে বলছে দূর কি রেজাল্ট করলি, 0 পেয়েছে, কি রেজাল্ট করলি, 0 পেলে এমন করলি, এই দেখ পাশের বাড়ির জুলিকে দেখ কত ভালো ফার্স্ট হয়েছে, এবারে এত ভালো রেজাল্ট করছে। কি করবো বাবা, জুলিকে দেখতে গিয়েই তো খারাপ রেজাল্ট হলো আবার। তো কেন, তার একটা অ্যালিবাই থাকতে হবে, যে খারাপ করার একটা অ্যালিবাই থাকতে হলে কিন্তু আপনি সেইটাকে দেখুন। চেঞ্জ হচ্ছে, লাইফের চেঞ্জ, সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে, দিন চেঞ্জ হচ্ছে। 25 বছর আগে যা বিজনেস ছিল এখন তাই বিজনেস হবে না। এখন শুনতে পান, আগে খুব মানে যে কেউ মারা গেলে খুব শোক করে বলতো, বলো হরি, হরি বল, বলে হরি, হরি বল। এখন হ্যারি পটারের যুগে বলে, বল হ্যারি, হ্যারি বল, বল হ্যারি, হ্যারি বল, এই ঢাল আমারটা, এই করে করে নিয়ে যায় লোককে। চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ অ্যাটমসফিয়ারে থাকতে থাকতে আমাদের চেঞ্জটা আসবে। অবভিয়াসলি এই চেঞ্জগুলো মানুষই মানে করে নিতে হবে, আমাদের অ্যাডাপ্টেবিলিটি, যে সয় সে রয়, যে না সয় সে না সয়। সেই জন্য আমাকে অ্যাডাপ্টেবিলিটিটা ভীষণ ইম্পর্টেন্ট। দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আমার লাইফে, প্রত্যেকের লাইফে, একটা হচ্ছে যেদিন আমি জন্মেছি সেই ডেটটা, আরেকটা ডেট হচ্ছে যে কেন জন্মেছি সেই জায়গাটা আমি যেদিন জানতে পারবো যে কেন জন্মেছি, হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লাইফ। এই দুটো রিয়েলাইজেশন যদি আসে সেই দিনটা, আপনি যদি বুঝতে পারেন যে কেন জন্মেছেন, তাহলে কিন্তু আপনার লাইফটা অন্যরকম হয়ে যাবে। মানে আপনার যে দায়িত্ব আছে, যেটা আমি লাস্টে একটা গল্প বলে শেষ করব, সেখানে বুঝবেন যে আমার কিছু রেসপন্সিবিলিটি আছে, সেইটা পালন করার জন্য ঈশ্বর আমাকে বেছে নিয়েছেন, যে এই জিনিসটা দেখার জন্য আর কি। আরেকটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ মেনটেন করা, সেটা হচ্ছে স্মাইল। স্মাইল ইজ সাচ এ কার্ভড লাইনস উইচ মেক্স এভরিথিং স্ট্রেট। স্মাইলিং হচ্ছে একটা কার্ভ লাইন, যেটা কিন্তু সমস্ত কিছু সম্পর্ককে সোজা করে দেয়। আপনি যার সাথে পারেন একটুখানি যদি হাসেন, ইট মেক্স এভরিথিং স্ট্রেট। যাই হোক, একটু ক্ষোভ থাকতে পারে, কিছু থাকতে পারে, কিন্তু কারো যদি হাসেন, আপনি হেসেছেন, কেউ এসে কামড়ে দিয়েছে, এরকম হয়েছে? এরকম হবে না। ইট মেক্স এভরিথিং স্ট্রেট, সব কিছু। সেই জন্য এটা আমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, যে সবসময় হাসি খুশি থাকতে হবে। ওই যে ডোপামিন নাকি একটা হরমোন বেরোয়, সেইটা বেরোলে আমরা খুশি থাকি। সেই জন্য এটাকে আমরা মাথায় রাখবো, এইটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট এরিয়া। সেটা বলবো যে একটা কার্ডিনাল রুলস মানে দেখুন, কার্ডিনাল রুলস মানে সুভাষদা বলেছিলেন যে পায়ের বেরি ভাববেন না। এটা সব জিনিসেরই একটা করার ব্যাপার থাকে এবং না করারও ব্যাপার থাকে। যে কোনো জায়গায় আপনার একটা রুলস থাকবে, এই একটা এর মধ্যে, জোনের মধ্যে করতে হবে, সেইটাই কিছু করা, কিছু না করা। আমি বলবো যে প্রথম যেটা কার্ডিনাল রুল হচ্ছে নো ক্রস লাইনিং। ক্রস লাইনিং মানে দেখুন, ক্রস লাইনিং মানে মেলামেশা করবো না, তা নাই যে আমরা বেরিয়ে এলাম সবাই ক্রস লাইন নিয়ে হয়েই করলাম। এটা অনেকটা কি জানেন তো, অনেকটা দুটো চোখের মতো। দুটো চোখ একসাথে হাসে, কাঁদে, দৃশ্য দেখে, আনন্দিত হয়, সব কিছু হয়, কিন্তু এদের মধ্যে মেজর ডিফারেন্স হচ্ছে একজন আরেকজনকে দেখতে পায় না। একজন আরেকজনকে দেখতে পায়, আমরা সব কিছু করি একসাথে, কিন্তু একজন আরেকজনের বিজনেস নিয়ে ইন্টারেস্ট। এটাই মানে ক্রস লাইনিং, বা এই লিমিটেশনটা, এই দড়িটা আমরা পেরোবো না। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। নেক্সট সেটা হচ্ছে যে ডোন্ট ট্রাই টু ডু এনিথিং নিউ উইদাউট চেকিং ওর আপলাইন। আপলাইন বলে একটা বস্তু আছে আমাদের, যা কিছু করব আমরা আপলাইনকে চেক করব, ঠিক আছে? নেক্সট যেটা, কারণ কি আমার মাথার মধ্যে অনেক কিছু আসতে পারে যে এটা করলে ভালো হয়, এটা গুড, আসাটা খারাপ কিছু না, আপনি ভাবছেন বিজনেসটা নিয়ে, এটা প্রমাণ করে। কিন্তু যখন আপনি চেক না করে করবেন, মেবি যেটা কেউ আগে চেক করে বিপদ হয়েছে, কিছু খারাপ হয়েছে, সেই চান্সটা আমরা কেন রাখবো, যেহেতু আমাদের আপলাইন আছে। কেউ একজন না, অসিতাবদার আপলাইনরা সাগর পাড়ে থাকতেন, তার অসুবিধা ছিল অনেক। আমাদের আপলাইন তো বাড়ির পাশে, ওয়ান ফোন ইজ গুড এনাফ টু গেট দ্য ক্ল্যারিফিকেশন যে ঠিক করছি না ভুল করছি, ঠিক আছে? তো এইটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা। নেক্সট সেটা হচ্ছে যে নো নেগেটিভ, কথাবার্তা নেগেটিভ বলবো না। দেখুন, মানুষের কথা বলা শিখতে 2 বছর সময় লাগে, কিন্তু কি বলবো না সেইটা শিখতে সারা জীবন চলে যায়। তাই না? অনেক সময় বলে না যে আমি কিন্তু এমন কথা না বলাই ভালো। পাশের লোকটাকে বললো, এইটা কিন্তু বললাম তোকে, তুই কিন্তু কাউকে বলবি না। ও আমার খুব ভালো বন্ধু, সুবেশ আমার খুব ভালো বন্ধু, তোমাকেই বললাম, আর কেউ বলবে না। সুবেশের আবার ভালো বন্ধু আছে পাশে কেউ, সুবেশ বললো যে এই আমি তোকেই বললাম, আর কাউকে কিন্তু বলবি না। এই যে কাউকে বলবি না, এটা অন্যকে বলার ক্যাটালিস্ট। 15 মিনিট বাদে দেখবো সবাই জানে আমি বাদ দিয়ে। কাউকে বলবি না এরকম কথা বলবেনই না, এটা বলা মানে কি ওইটাই ঘুরে ঘুরে, কারণ প্রত্যেকেরই একটা করে কাছের লোক আছে, সব কিছু আছে,
সেই জন্য এটা বলাটা খুব মানে ইম্পর্টেন্ট। তারপরে যেটা সেটা হচ্ছে যে নেভার মেস উইথ এনি ওয়ান্স ইগো, মানি অ্যান্ড স্পাউস। প্রত্যেকের ইগো আছে, সেটা সম্মান করা, অনার করা, সেটা ভীষণ দরকার। মানিটারি ট্রানজ্যাকশানটা ভীষণ কিন্তু সেন্সিটিভ, কারো টাকা পয়সা দেয়া নেওয়া ইত্যাদিগুলোর ক্ল্যারিফাই থাকবেন, এইটা নিয়ে কিন্তু যেন না হয়, হেরাফেরি না হয়। অ্যান্ড স্পাউস হচ্ছে কি, দেখুন একটা কথাই আছে যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওম্যান। আর নেক্সট লাইনটা হচ্ছে বিহাইন্ড এভরি আনসাকসেসফুল ম্যান দেয়ার আর টু উইমেন। তাই তো, মানে গুরুকুল কোথাও বলেনি যে আই লাভ ইউ বলতে বারণ করেনি, কিন্তু আই লাভ ইউ বলুন, কিন্তু বলার আগে দেখে নিন পারোকে বলছেন না চন্দ্রমুখীকে বলছেন, কাকে বলছেন। অনেক সময় গত রাতে বেশি হয়ে গেলে পারো না চন্দ্রমুখী চেনা যায় না, তাহলে আপলাইনকে একটু জিজ্ঞেস করে নিন পারোকে বলবো না এবার যদি আপলাইন যদি না থাকে, সেই গত মাসের মিটিংয়ে, গত দিনের মিটিংয়ে যদি আপলাইনও থাকে, তাহলে তাকে জিজ্ঞেস করবেন না, তার আপলাইনকে জিজ্ঞেস করবেন। অনেক সময় চেনা যায় না পারো না চন্দ্রমুখী, দু পেগ বেশি হয়ে গেলে, সেইটা বলে বলুন, বারণ নেই কোথাও, বলাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু সেইটা একটু বলা দরকার আছে। আর যেটা সেটা হচ্ছে যে এক্সপেক্ট করুন, কিন্তু অন্য জায়গা থেকেও রেজাল্ট আসতে পারে, অনেক সময় রেজাল্ট আসতে পারে, সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। অনেক সময় আমার বাচ্চা একটা নাতনি আছে, দুষ্টুমি করে, খুব বদমাইশি করে, চেপে ধরে মলি ঘুম পাড়াতে নিয়ে যায়। আমি হয়তো চেঁচেমেচি হবে, আমার সাথে ঝামেলা করবে, আমি ঘর থেকে বেরিয়ে যাই, ঘর অন্ধকার করে তাকে ঘুম পাড়াবার চেষ্টা হয়। আধ ঘন্টা বাদে আমি যখন দরজা খুলে জিজ্ঞেস করছি ঘুমোলো, নাতনি উত্তর দেয় হ্যাঁ। কাজে অন্য জায়গা থেকে উত্তর আসতে পারে, আপনাকে সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, কিছু করার নেই। কাজেই সেই রকমভাবে আপনাকে মেন্টালি তৈরি হতে হবে। অ্যান্ড নেক্সট ইজ 3 পাওয়ার্স। পাওয়ার যেটা বললো সাবমিশন, ভীষণ পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ডস। অলওয়েজ স্পিক পজিটিভ, অলওয়েজ স্পিক পজিটিভ, অলওয়েজ, ইটস এ ফায়ার গেম, অলওয়েজ বি অন ফায়ার। কিছু সময় ভালো আসবে, খারাপ আসবে, সো হোয়াট, এই যদি মেন্টালিটি থাকে, দেন ইউ উইল গ্রো, ইউ উইল উইন, কেউ আটকাতে পারবে না। আমি রেলে চাকরি করি, একটা জিনিস বুঝুন যে আমি যদি ডিরেকশন ঠিক থাকে, আমি মানে দেরি হতে পারে, ভগবান কা দুনিয়া মে দের হয় আন্ধের নেই। আমি দিল্লি যাবো বলে দিল্লি ট্রেনে উঠেছি, সেটা দেরি হতে পারে, কিন্তু একদিন পৌঁছবো। আমি ডায়মন্ড এক্সপ্রেসে উঠেছি, একদিন পৌঁছবোই, কেউ আটকাতে পারবে, নো ওয়ান ক্যান স্টপ আস, কারণ আই এম ইন দ্য রাইট ডাইরেকশন। মে বি লেট, কিন্তু উই উইল গো দেয়ার, অ্যাট এনি কস্ট উইল বি দেয়ার ভেরি সুন। আপনাদের সাথে সেটা পড়ে আবার আমরা ফিরে আসব, ঠিক আছে? সো আর দুটো জিনিস, সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের দাবিটা আমাদের নিয়ে নিতে হবে, আমাদের প্রত্যেকে যেটা পাওনা গণনা সেটাকে আমার নিয়ে নিতে হবে। একজন ভদ্রমহিলা বলছেন যে আমি 3টে শাড়ি কিনেছি, একটা শাড়ি আমার কাজের লোকের জন্য, একটা শাড়ি আমার ঘর মোছার লোকের জন্য, একটা শাড়ি আমাকে দেখভাল করার জন্য। হাজব্যান্ড বলছে আরে এই 3টে তো লোকই আমার বাড়িতে নেই। বলে হ্যাঁ, ওই 3টে কাজ আমি করি, ওই জন্য 3টে শাড়ি আমি নেব। তো ন্যাচারালি ওই যা কিছু পাওনা গন্ডা আপনার সেটাকে বুঝিয়ে নিতে হবে নিজের জন্য, যদি মনে করেন নিজের জন্য। অ্যান্ড পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ডস, পাওয়ার অফ ইউনিটি, এইটা কিন্তু ভীষণ। আপনি যদি 1 আঙুলে কাউকে ঠেলেন, ফেলতে পারবেন না, কিন্তু দুম করে 5 আঙুল মিলে দিলে, আমি পারবো না, কিন্তু দুর্গাশঙ্কর যদি কাউকে মারে তাহলে আর দেখতে হবে না 5 আঙুল মিলে। তো ন্যাচারালি আমাদের এই যে পাওয়ার অফ 5 ফিঙ্গার্স, পাওয়ার অফ ইউনিটি, আমরা একটা ছেড়ে ওই অনেকগুলো কাঠ দিয়ে, বা অনেক গল্প শুনেছি যে ফায়ার প্লেস থেকে একটা কাঠ সরিয়ে নিলে নিভে যায়, আবার দিলে, মানে সব সময় যদি ইউনাইটেড থাকি, আওয়ার ওয়ান টিম, ওয়ান গোল, যদি এইটা থাকে, তাহলে উই আর আনস্টপেবল। হতে পারে আমরা ডিফারেন্ট, কিন্তু আমরা এক রেলওয়েজ, অসিতাবদা রেলওয়েজ, সুভাষিসদা রেলওয়েজ, সবাই, বা আরও যারা অসিতাবদা রেলওয়েজ বা আরও যারা আছেন, প্রত্যেকেরই রেলওয়েজ, কিন্তু সেম গোল, সেম লক্ষ্য নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি। কাজে সেইখানে ওয়াননেস, সেন্স অফ ওয়াননেস যদি থাকে, তাহলে কিন্তু আমরা মানে উইনার হবই, কেউ আটকাতে পারবে না। আর লাস্ট যেটা বলে আমরা শেষ করব, সেটা হচ্ছে লিডারশিপ ইজ এ রেসপন্সিবিলিটি। আমার একটা দায়িত্ব, এইখানে কিন্তু এই দায়িত্বটা আমার পালন করতে হবে। এটা যখন এসছে, এই সেন্স অফ রেসপন্সিবিলিটিটা থাকা উচিত। বাস স্ট্যান্ডে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, একজন মহিলা সাংবাদিক এসে বললেন আমি একটা সার্ভে করছি হিউম্যানিটি নিয়ে একটা সার্ভে করছি, আপনাকে 2-1 প্রশ্ন করতে পারি? ভদ্রলোক বললেন হ্যাঁ করুন, কী আছে বলুন। বলছে আচ্ছা, আপনি বাসের সিটে বসে আছেন, একজন মহিলা এসে বলল সিটটা ছেড়ে দিন, আপনি ছেড়ে দেবেন তো? যে না, আমি ছাড়বো না। তো সে কি, একজন মহিলা এসে, তার একটা অনার আছে, বলুন আমি ছাড়বো না। আচ্ছা,
একটা বাচ্চা মেয়ে এসে বলল যে কাকু সিটটা ছেড়ে দাও, ছেড়ে দেবেন তো? ওটা আমি ছাড়বো না, আমি সিটটাকে ছাড়বো না। তারপরে বললেন যে একজন 90 বছরের বৃদ্ধা এসে বললেন যে বাবা সিটটা একটু ছেড়ে দাও, আপনি ছাড়বেন? বললেন না, ছাড়বো না, আমি সিটটা ছাড়বো না। ঠিক, আপনি এরকম অমানুষ, আপনি এত 90 বছরের বৃদ্ধাকেও সিটটা ছাড়বেন না? মানে আমি সিটটা ছাড়বো না, কারণ আমি বাসটার ড্রাইভার। আমি যদি ছেড়ে দিই তাহলে কিন্তু আর বাসটাই যাবে না। কাজে আপনি যখন এসছেন, এখন অনেক প্রলোভন আসবে, অনেক কিছু আসবে, আপনাকে সিট ছেড়ে দেওয়ার অনেক অনুরোধ উপরোধ আসবে, কিন্তু বুঝবেন যে আপনি অনেক স্বপ্ন নিয়ে আপনার সওয়ার হয়ে বসে আছে, আপনি আপনার বিজনেসের ড্রাইভার। যদি ছেড়ে উঠে যান না, পুরো বাসটাই নষ্ট হয়ে যাবে। অনেকে ড্রিম, অনেকে স্বপ্ন, অনেক কিছু নিয়ে আপনার বাসায় সওয়ার হয়ে আছে, কাজেই ছাড়বেন না। চলুন এগিয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু হোস্ট। দারুণ, অসম, তাই না? অসাধারণ। ওনাদের উইজডমের ঝর্ণাধারায় আমরা সমৃদ্ধ হলাম, আমরা ভ্যালু অ্যাড করতে পারলাম, তাই তো? তো আমাদের হাতে আর সময় 1 মিনিট না, তাও নেই। তো আমি নেক্সট ডেকে নিতে চলেছি এমন একটা কাপলকে যারা অনেক মানুষের